টিনেজ এইজে তুমি কেমন ছিলা? খুব ভালো পড়াশোনায় ছিল ওরকম? এটা মানুষজনের বিশ্বাস করতে অনেক কষ্ট হয়, বাট আই ওয়াজ ভেরি নটি। আমি আম্মুকে অনেক ডিস্টার্ব করেছি তখন। তারপর যে মাইরটা খাইলাম আম্মুর কাছে, ডিজার্ভড ইট। আই ডিজার্ভড ইট আসলে। তো তোমার প্যারেন্টিংটা কেমন ছিল? আমার মেয়ে পড়াশোনা করবে, আমার মেয়ের অন্য সবকিছু হোক না হোক ডাজন্ট ম্যাটার। আমার মা যেমন খুব ফানি একটা পার্সপেক্টিভ আছে যে আরে বিয়ে যত দেরিতে করা যায় তত ভালো। আমি বিয়ে করেছি when I was almost 30. Many people will consider that very late. আমাদের বাংলাদেশে বা আমাদের ইন্ডিয়া সাবকন্টিনেন্টে এই ইংলিশ শেখার এই ফ্যাসিনেশনটা কেন? আমাদের সবার মাইন্ডসেট আছে না যে ইংলিশ মনে হয় সবচেয়ে ভালো ল্যাঙ্গুয়েজ, যেটা আমরা শিখতে হবে। ইটস নট, বাই দ্য ওয়ে। 3 ইডিয়টসে বলেছে যে সাকসেস কে পিছে मत भागो। सक्सेस के पीछे मत भागो, एक्सेलेंस का पीछा करो। सक्सेस झक मार के तुम्हारे पीछे आएगी। ছোটবেলা থেকে আসলে একাডেমিক প্রেশার বা একটা মার্ক দিয়ে বাচ্চাকে ডিফাইন করা বা একটা মার্ক দিয়ে বাচ্চার এবিলিটি ডিফাইন করা, এটার অনেক প্রবলেম আছে। তো আমরা বাইরের দেশে অনেক কন্টেন্ট দেখতাম আগে, মিস রেচেল, ডিপি, এন্ড নাও উই হ্যাভ আওয়ার মিস মুন। বাবা মা যত বেশি সময় দিবে এবং বাবা মার কোম্পানির আর কোনো বিকল্প কিন্তু একটা শিশুর জীবনে নাই। ফর দ্য ফার্স্ট আই ফিল 6 to 7 years অফ আ চাইল্ডস লাইফ আমাদের তাদেরকে ভালো মানুষ হওয়া শেখানো দরকার, তাদেরকে গুড ভ্যালিউস গুলা শেখানো দরকার। এরপর তাদেরকে আপনি একাডেমিক্যালি যেখানেই দিবেন সে শিখে ফেলতে পারবে, ট্রাস্ট মি। আজকের এই এপিসোডে আমাদের সাথে আছেন এডুকেটর অথর মুনজেরিন শাহিদ। আজকের এই এপিসোডে আমরা কথা বলবো ইংলিশের ভয় নিয়ে। কেন অনেকেই আমরা ইংলিশ জানা সত্ত্বেও বলতে ভয় পাই, কেন টিনেজার্সদের পড়াশোনার উপর থেকে ইন্টারেস্ট চলে যাচ্ছে, ফোকাস চলে যাচ্ছে, আর কিভাবে প্যারেন্টসরা টিনেজার্সদেরকে বা বাচ্চাদেরকে পড়াশোনায় হেল্প করতে পারে। এই সব বিষয়ে প্লাস আরো অনেক বিষয়ে আমরা মুনজেরিন শাহিদের সাথে আলাপ করেছি। আমি যদি বলি আমার করা বেস্ট এপিসোড কোনটা, সেটা হবে এইটা। তো সবাইকে রিকোয়েস্ট করবো এই এপিসোডটা মিস না করতে। দ্য সিমরা খান পডকাস্টের এই এপিসোডটা আপনারা দেখছেন পার্পল স্যানিটারি ন্যাপকিনের সৌজন্যে। পার্পল স্যানিটারি ন্যাপকিনের লিক লক টেকনোলজি এবং সুপিরিয়র কমফোর্টেবল ডিজাইন পিরিয়ডের দিনগুলোতে তোমাকে রাখবে স্বাচ্ছন্দ্যে, ঠিক যেমনটা তুমি চাও। সো লেটস স্টার্ট টুডেজ এপিসোড। এনজয় দ্য শো। Hello, Munzereen Shahid. Welcome to the Simra Khan podcast presented by Purple Sanitary Napkin. কেমন আছো? Thank you so much for having me, আপু। আসসালামু আলাইকুম to everyone who's watching. And আমি খুবই ভালো আছি আপু। I hope we have a great conversation today and ইনশাল্লাহ মানুষজনকে একটু পজিটিভলি কিছু যদি শিখাতে পারি, that would be my honor. আচ্ছা, প্রথম প্রশ্ন আমি তোমাকে বলি। তোমার সামনে আসলেই আমার কাছে মনে হয় কি যে এই ইংলিশে যদি একটু ভুল টুল বলে ফেলি তাহলে তো তুমি মার্কস কেটে দিবা। তো আমারও একই ভয়, প্লাস মানুষেরও একই ভয় থাকে। তো বাংলাদেশিরা আমরা ইউজুয়ালি ইংলিশ বলতে অনেক বেশি ভয় পাই, এর কারণটা কি? আই থিঙ্ক আপু এটার নিউমারাস কারণ আছে, বাট এটার একদম প্রাইমারি যেই রিজনটা, আমি অনেক বছর ধরে পড়াচ্ছি সবাইকে, সো ওই লার্নিং থেকে আমি যদি বলি, আমরা ছোটোবেলা থেকে ইংরেজির প্রতি একটা ভয় নিয়েই বড় হই আসলে। কারণ আমাদের স্কুলিং সিস্টেম হোক, কারিকুলাম হোক, আমাদেরকে ইংলিশটা সবসময় কিন্তু একটা জাজমেন্টের আলোকে শেখানো হয় যে তুমি যদি এটা ভুল করো তাহলে কিন্তু মার্ক কাটা যাবে, বা তুমি যদি এটা ভুল করো মানুষ কিন্তু হাসবে, বা তুমি যদি এটা না পারো তাহলে কিন্তু বেশি কিছু করতে পারবে না। যেমন আমার পার্সোনাল জার্নির কথাও যদি আমি বলি, আমি ইংলিশ শেখা খুব সিরিয়াসলি শুরু করি ছোটোবেলায়, বিকজ আমার কিছু কাজিনস ছিল যারা হচ্ছে যে বিদেশে থাকতো। সো আমাদের খুব একটা ট্রেডিশন ছিল যে সামারে তারা আসবে বাসায়, আমরা সামারে অনেক মজা করবো, বিকজ ওদের সামার ভ্যাকেশন থাকতো, আমাদেরও স্কুল বন্ধ থাকতো। অ্যান্ড আমার এখনও খুব আর্লিয়েস্ট মেমোরি অফ লার্নিং ইংলিশ হচ্ছে যে আমি যখন কথা বলতাম তখন আমার ওই বিদেশি কাজিনরা আমাকে নিয়ে একটু হাসি ঠাট্টা করতো যে আল্লাহ তুমি তো ইন্ডিয়ান অ্যাকসেন্টে কথা বলো। নট দ্যাট দেয়ার ইজ এনিথিং রং উইথ ইন্ডিয়ান অ্যাকসেন্ট, অ্যাবসলিউটলি, বাট আমার তখন সেটা খুব গায়ে লাগতো যে কেন আমার কথা, কেন আমার ইংলিশ বলার ধরন নিয়ে তারা কেন হাসি ঠাট্টা করবে। সো তখন আমার মনে আছে যে আমি হচ্ছে যে অনেক বেশ কিছু পপুলার ইংলিশ টিভি শো দেখা শুরু করি, আর আমি খুব কপি করার ট্রাই করি যে ওরা কেমনে কথা বলছে। এটারও বেশ কিছু টেকনিক আছে, এটা নিয়ে আমরা আই গেস পরে কথা বলবো। বাট আই ফিল যে ওই ফিয়ার যে আমি কথা বললে মানুষজন হাসবে, আমি ভুল করলে মানুষজন জাজ করবে, আমার উচ্চারণ নিয়ে হাসি ঠাট্টা করবে, অ্যাকসেন্ট নিয়ে হাসি ঠাট্টা করবে, এটার কারণে আধার থেকে বেশি মানুষজন ইংরেজিতে কথাই বলে না। তারা শিখছে, তারা হয়তো জানে কি বলতে হবে, বা তারা বলবে না বিকজ দে আর আফ্রেড যে আমি বললে যদি মানুষজন আমাকে এখন জাজ করা শুরু করে। সো আই ফিল ওই ফিয়ার। অ্যান্ড অফকোর্স আমাদের ছোটবেলা থেকে আমাদের যে কারিকুলামে আমরা বড় হই, ওইখানে আসলে ইংরেজির চর্চাটা নাই, মুখস্থ করাটা আছে। সো ইট অল আই থিঙ্ক কামস ডাউন টুগেদার towards that আর কি। Yes, I agree totally. আর ইনসিকিউরিটিস থেকে আমাদের অনেক ক্ষতি আসলে হয়ে যায়, এবং এই ইনসিকিউরিটিসগুলো আমাদেরকে ছোটবেলা থেকেই দেওয়া হয়। Absolutely. তো মুনজেরিন, তোমাকে তোমার ছোটবেলার গল্প যদি জিজ্ঞেস করি যে টিনেজ এইজে তুমি কেমন ছিলা? খুব ভালো পড়াশোনায় ছিল ওরকম? আপু
দুইটা অ্যাঙ্গেল এখানে। একটা হলো যে টিনেজে আমি কেমন ছিলাম ভার্সাস পড়াশোনায় ভালো ছিলাম কিনা। টিনেজে যে আপু এটা মানুষজনের বিশ্বাস করতে অনেক কষ্ট হয়, বাট আই ওয়াজ ভেরি নটি। আমি আম্মুকে অনেক ডিস্টার্ব করেছি তখন। আর এটা আরো বেশি চোখে পড়তো বিকজ আমরা 2 বোন ছিলাম। আমার বড় বোন খুবই ভালো, ওই যে থাকে না একদম গুডি টু শুজ, বাবা মা যেটা বলে সেটা করে, বাবা মার একদম আদর্শ সন্তান টাইপের ছিল। আর সেটার তুলনায় আমি আমার বোনের থেকে প্রায় 7 বছরের ছোট, সো দুষ্টমিটাও বলতে পারেন যে একদম 7 গুণ বেশি ছিল আমার। সো আমি টিনেজে যে প্রচুর জ্বালাইছি আম্মুকে। অ্যান্ড এমনও রেকর্ড আছে যে ধরেন একটা জিনিস মন মতো হয় না, ওই দিন আমার হঠাৎ করে এত মেজাজ খারাপ হয়েছে যে আমি পালাই গেছি বাসা থেকে। আর বাসা থেকে পালায় যাওয়ার সময় আমি আবার মানে খুবই একটু গুছায় পালায় যেতে প্রেফার করতাম। আমি যাওয়ার আগে খুব সুন্দর একটা চিঠিও লিখে গেছি আমার আম্মুকে যে আম্মু আমার এখন খুব মন খারাপ, আমি হচ্ছে যে 1 ঘন্টার জন্য চলে যাচ্ছি, তোমরা আমাকে প্লিজ খুঁজবা না, আমি চলে আসবো। আচ্ছা ভালো কথা, লিখে দিয়ে গেছি। তারপর গিয়ে ওই 1 ঘন্টা আমি কিন্তু জাস্ট ঘোরাঘুরি করে ধরেন একটু আইসক্রিম টাইসক্রিম খেয়ে ফেরত চলে আসি। তারপর যে মায়েরটা খাইলাম আম্মুর কাছে, আমার এখনো মনে আছে। আমার লাইফে একবারই আমার মা আমাকে মানে একদম ধরপাকড় করে মাইর দেয়, এটা হচ্ছে ওই টাইমটা যে কেন ঘর থেকে তুমি বের হইছো না বলে। সো দুষ্টামি অনেক করতাম। আই ডিজার্ভ ইট আসলে। এখন মনে হয় যে না আসলে অনেক কম মেরে ফেলছে, আরো বেশি মারা দরকার ছিল আমাকে। বিকজ বাট আমার এটাই আর কি, মানে আই ফিল যে টিনেজে যে আই ওয়াজ ভেরি মানে একটু ইম্পালসিভ, যেমন টিনসরা যেমন হয় আর কি। এখন মনে হয় যে আচ্ছা আম্মু তো ঠিকই বলতো, কেন শুনতাম না। সো এখন অনেক বুদ্ধি হয়েছে। পড়াশোনার দিকটা আপু আই ফিল যে আমি ছোটবেলা থেকেই অনেক পড়ুয়া টাইপেরই ছিলাম। মানে আমি অনেক অনেক বাচ্চারা আছে না যে ধরেন খেলাধুলার প্রতি তাদের ঝোঁক বেশি বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের দিকে তাদের ঝোঁক বেশি। আমার সবসময় ওই পড়াশোনা বা একটু বই পড়া ওই দিকেই ঝোঁকটা বেশি ছিল। আমার এখনো মনে আছে যে ধরেন যেই গল্পের বইগুলো আমার আর আমার বোনের দুজনেরই অনেক প্রিয়, ওগুলো আমরা একদম লিটারালি পাশে বসে বসে পড়তাম। যে এক পেজ আমার বোন পড়ছে, আমিও পড়ছি, তারপর ওর শেষ হওয়া পর্যন্ত আমি ওয়েট করছি, দেন নেক্সট পেজ। সো এরকম করে করে সো ওই টেন্ডেন্সিটা আই ফিল যে একাডেমিক্যালিও আমাদেরকে অনেক হেল্প করেছে। বিকজ ছোটবেলায় দেখা যেত যে ক্লাস 5-6 পর্যন্ত আই ইউজ টু বি আ ভেরি গুড স্টুডেন্ট। আমি পড়াশোনা করতাম, ক্লাসে সবসময় টপ 3 এর মধ্যে থাকতাম। 8-9 দিকে গিয়ে একটু যখন পড়াশোনা আসলে কঠিন হওয়া শুরু করে, তখন গিয়ে আমি একটু স্ট্রাগল করেছি। বিকজ ম্যাথ বা সায়েন্স ইট ওয়াজ নেভার মাই স্ট্রেংথ, বাট আমি পড়াশোনা করেছি কিন্তু ম্যাথ আর সায়েন্সেই। ক্লাস 12 পর্যন্ত আমি ও লেভেলস এ লেভেলস দিয়েছি, আমার পড়াশোনা কিন্তু সায়েন্স ব্যাকগ্রাউন্ডেই। সো এখনও যেমন আমাকে যেমন গতকালকেই আয়মান আর আমি হেঁটে হেঁটে যাচ্ছি জিম থেকে বাসায় ফেরত, তখন আমাদের মধ্যে ডিসকাশন হচ্ছে প্রেশার, ফোর্স, এরিয়া এগুলা নিয়ে, যে প্রেশার ইকুয়ালস টু ফোর্স বাই এরিয়া। এটা যখন আমার মনে পড়ছে তখন বলছে বাহ তোমার এটা এখনো মনে আছে। লাইক হ্যাঁ আমি সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, মনে আছে। সো ওই টাইমটাতে আমি পড়াশোনাতে অত ভালো ছিলাম না, ট্রুথ বি টোল্ড। বাট ইউনিভার্সিটিতে গিয়ে আমার পড়াশোনা, বিকজ আমি তখন ইংলিশে পড়েছি, ইংলিশ ওয়াজ অলওয়েজ মাই স্ট্রেংথ। আমি ছোটবেলা থেকে ইংলিশ নিয়ে চর্চা করতাম, অনেক প্র্যাকটিস করতাম, বই পড়তাম। সো ইংলিশ সবসময় ন্যাচারালি আমার খুব ভালো হতো। সো ইউনিভার্সিটিতে এসে ফাইনালি আই ওয়াজ স্টাডিং সামথিং যেটাতে আমি খুব ভালো বা যেটাতে আমার ইন্টারেস্ট আছে, আমার প্যাশনের জায়গা আছে। অ্যান্ড টিচার্সরাও আই ফিল আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভালো ছিলেন। স্পেশালি বেশ কিছু সিনিয়র টিচার্স ছিলেন যাদের ক্লাস করার সময় আসলে পড়াশোনা করছি মনে হতো না, মনে হতো যে গল্প শুনছি কারো কাছে। সো ওই একটা এনভায়রনমেন্টে এসে যখন আই ওয়াজ ফাইনালি স্টাডিং সামথিং আই ওয়াজ গুড অ্যাট অ্যান্ড স্টাডিং সামথিং আই ওয়াজ প্যাশনেট অ্যাবাউট, তখন গিয়ে আমার না আর ওই পড়াশোনায় খারাপটা আর হয় নাই। অটোমেটিক্যালি আমার পড়াশোনাটা অনেক ভালো হয়ে যায়। আমি ইউনিভার্সিটিতে গিয়ে আন্ডারগ্র্যাডে 3rd হই ক্লাসে, আর মাস্টার্সে গিয়ে আমি 1st হই। সো ওইটা আই ফিল ওয়াজ আ বিগ রিজন ওয়াই আমার রেজাল্টে এত ড্রাস্টিক একটা ইম্প্রুভমেন্ট আসছে। যে দ্য সাবজেক্ট আই ওয়াজ গুড অ্যাট, আই ওয়াজ প্যাশনেট অ্যাবাউট ইট, আই হ্যাড গ্রেট টিচার্স, সবকিছু মিলে ওটাতে অনেক কন্ট্রিবিউট করেছে। আই গেট ইট। মানে জিনিসটা হচ্ছে ফিয়ার আমাদেরকে কিন্তু অনেক দিক থেকে পিছিয়ে দেয়। তো তোমার ছোটবেলায় হয়তো পড়াশোনার পিছনে যে ফিয়ারটা সেটা ক্রিয়েটও হয় নাই বা ক্রিয়েট করো নাই তুমি নিজে। ম্যাথ নিয়ে হয়েছে আপু, ম্যাথস নিয়ে অনেক ম্যাথ নিয়ে এটা থাকবে। আমি তোমার এ লেভেলস বলাতে আমার মনে হলো যে তুমি বিশ্বাস করবা না, আমার বয়স তো এখন অনেক হয়েছে, তো তারপরেও এখন আমি মাঝে মাঝে স্বপ্ন দেখি যে আমি এ লেভেলস পরীক্ষা দিতে যাচ্ছি, আমার প্রিপারেশন নাই। এ লেভেলস ইজ সাচ আ নাইটমেয়ার। এ লেভেলস যে কি কঠিন। আমার ম্যাথস ছিল, আমি কোন দুঃখে ম্যাথস নিয়েছিলাম এ লেভেলস আমি জানি না আপু। আমার রিকারিং নাইটমেয়ার, এবং আমার এটা আপনার কথা শুনে আমার মনে হলো যে এটা শুধু আমারই না, আমার ফ্রেন্ড সার্কেলেও অনেকেরই আছে। একটা খুবই নিয়মিত এই দুঃস্বপ্নটা আমরা সবাই দেখি। আমার ক্ষেত্রে যেটা আমি দেখি হচ্ছে যে আমার কালকে ফিজিক্স পরীক্ষা এ লেভেলস এর,
প্রবাবলি A2 A1 AS A2 ছিল AS আমাদের A2, সময়, সো A2 হচ্ছে যে অ্যাডভান্সড আর কি। Right. সো ওই টাইমটাতে আমার এখন রিকারিং নাইটমেয়ার হয় যে কালকে আমার ফিজিক্সের A2 কোনো একটা পরীক্ষা, আমার কোনো ফর্মুলা মনে নাই, আমার পড়াশোনা কিছু হয় নাই। সো অ্যান্ড তারপর ঘুমটা ভাঙে, আমি দেখতেছি যে আমি ঘেমে গেছি, অবস্থা খারাপ, অ্যান্ড দেন জাস্ট রিয়েলাইজেশন হয় যে এটা স্বপ্ন ছিল, অ্যান্ড আই কাম ব্যাক টু মাই সেন্সেস যে থ্যাংক গড এটা স্বপ্ন ছিল। জাস্ট ইমাজিন যে কি পরিমাণ প্রেসারে ওই বয়সের বাচ্চারা থাকে। মানে এখন তো আপু আই ফিল যে আমাদের সময়, মানে আমিও এ লেভেলস দিয়েছি, বহুত সময় হয়েছে, আমি 2011-এ 10-এ এ লেভেলস দিয়েছি, সো এখনকার বাচ্চারা তো আরো প্রেসারে থাকে আপু। সো আই ফিল ভেরি ব্যাড ফর পিপল যারা ধরেন এইচএসসি হোক এ লেভেল হোক এই টাইমটা দিয়ে যারা গো থ্রু করে, বিকজ ইটস সো ইনসেইন, আনরিয়েল একটা প্রেসার এটা। আই ডোন্ট থিঙ্ক লাইফের অন্য কোনো এক্সামে বা এত প্রেসার নাই, এটা আমরা বলতে পারবো একদম লিখিত বলতে পারবো যে হ্যাঁ এরকম প্রেসার কোথাও নাই। আর তখন হয়ে যায় কি অ্যাডেড প্রেসার হয়ে যায় ফ্রম দ্য টিচার্স, ফ্রম দ্য প্যারেন্টস, সো দ্যাট ক্রিয়েটস অ্যানাদার থিং ইজ আমাদের ভালো করতে হবে, আমাদের ভালো না করলে আমাদের সোসাইটি জাজ করবে, আমার পাশের বাসার আন্টি এসে বলবে যে মিষ্টি কই, মিষ্টি তো পেলাম না। সো জিনিসগুলা অনেক দিক থেকে সোসাইটাল প্রেশার, পড়ালেখার প্রেশার, সব কিছু। তো তোমাকে আমি এই প্রেশার থেকে আসে একটা কথা যে তোমার প্যারেন্টিং, আমি তো প্যারেন্টিং নিয়ে অনেক কন্টেন্টস করি, তো তোমার প্যারেন্টিংটা কেমন ছিল? ডু ইউ থিঙ্ক যে তোমার প্যারেন্টসরা তোমার সাথে স্ট্রিক্ট ছিল নাকি জেন্টল ছিল? আই থিঙ্ক আপু আমার প্যারেন্টসরা একদম ব্লান্ট অনেস্টি দিয়ে যদি বলি, জেন্টল প্যারেন্টিং আমাদের টাইমে ছিল না। সো জেন্টল প্যারেন্টিং ইজ সামথিং উই আর still learning about এখনকার দিনে। সো আমার প্যারেন্টস ওয়ার নট জেন্টল অ্যাট অল, বাট আই থিঙ্ক দে ওয়ার, থাকে না যে যেই জায়গায় স্ট্রিক্ট হওয়া দরকার সেই জায়গায় দে আর স্ট্রিক্ট। হয়তো বা অন দ্যাট স্পট তারা আমাকে এক্সপ্লেইনও করবে না যে কেন তারা স্ট্রিক্ট। এখন যেমন আমরা প্যারেন্টসদের মধ্যে ওই জিনিসটা দেখি যে একটা ডিসকাশন আছে যে কেন দিস ইজ রং, বা কেন তুমি এটা এখন করতে পারবা না, অনেক এক্সপ্লেইন করে করে স্টেপে স্টেপে বাচ্চাদের করে। আমাদের প্যারেন্টসের, মানে আমার প্যারেন্টসদের প্যারেন্টিং স্টাইলের কথা যদি বলি, ইফ দে আর স্ট্রিক্ট অ্যাবাউট সামথিং দ্যাটস দ্যাট, মানে এটার বিয়ন্ডে কোনো এক্সপ্লেনেশন সবসময় আমরা শুনতাম না। কেন তুমি এটা করতে পারবা না, আমি বলছি দেখে করতে পারবা না, দ্যাটস ইট। ইন রেট্রোস্পেক্ট আমার মনে হয় যে এই জিনিসটা, বা ধরেন ওনারা যেই ধরনের প্যারেন্টিং বা যেই ধরনের স্ট্রিক্টনেস আমাদেরকে গো থ্রু করিয়েছেন, ইট রিয়েলি প্রিপেয়ার্ড আস ফর লাইফ। আমার মনে হয় যে ইন মেনি ওয়েজ আই ফিল যে আই এম ভেরি থ্যাঙ্কফুল। ধরেন কিছু কিছু এক্সাম্পল যদি দেই, আমার মা সবসময় অনেক স্ট্রিক্ট ছিল অ্যাবাউট স্লিপ ওভার্স। উনি বলতেন যে স্লিপ ওভারে যাওয়া যাবে না, তুমি ফ্রেন্ডদের সাথে দেখা করো, ওদের বাসায় গিয়ে মানে চিল করো, আড্ডা দাও, বা তারা তোমাদের বাসায় আসুক, চিল করুক, আড্ডা দিক, বাট স্লিপ ওভার করা যাবে না। অ্যান্ড আই ইউজ টু, মানে আমি তখন খুব রাগ করতাম যে কেন স্লিপ ওভার করা যাবে না। আমার হাতে গোনা কয়েকজন মেয়ে বান্ধবী ছিল স্কুলে থাকতে, সবাইকে আমার মা কিন্তু খুব ক্লোজলি চেনে একদম ছোটবেলা থেকে। মানে আমি নার্সারি থেকে যেই ফ্রেন্ডদের সাথে আপু বড় হয়েছি, ওই ফ্রেন্ডদের সাথে আই এম স্টিল ফ্রেন্ডস, মানে আমার কোর ফ্রেন্ড সার্কেল কিন্তু এখনো ওইটাই। আচ্ছা। সো আমার সবসময় একটা কমপ্লেইন ছিল যে আম্মু কেন স্লিপ ওভারে যেতে দিবা না, তুমি ওদের সবাইকে চিনো, তুমি ওদের মাদেরকে চিনো, বাবাদেরকে চিনো, সবাইকে চিনো, দিব না মানে দিব না। এটার কোনো সেকেন্ড বা থার্ড লেয়ারের কোনো এক্সপ্লেনেশন নাই। সো এটা নিয়ে তখন অনেক রাগ হতো। এখন কিন্তু আপু আই আন্ডারস্ট্যান্ড অ্যান্ড আই এগ্রি যে নো স্লিপ ওভার্স, স্লিপ ওভার দিব না। আর কেন ওটা এক্সপ্লেইন করে নাই তখন, বাট আমি এখন জানি যে কেন দিবে না। দেয়ার আর সো মেনি রিজনস, সো একাডেমিক্যালিও আপু আই ফিল যে আমার প্যারেন্টস, মানে আমার বাবা সবসময় একটু হ্যান্ডস অফ, মানে অ্যাজ লং এজ এভরিথিং ইজ গোয়িং ওকে, হি ইজ ওকে, ঠিক আছে, সব ঠিকঠাক যাচ্ছে। হঠাৎ করে কোনো পরীক্ষায় খারাপ হলে আরে কেন খারাপ করছো, তো হঠাৎ করে আসবে। বাট আম্মু ওয়াজ অলওয়েজ ভেরি হ্যান্ডস অন। উনি আমাদেরকে স্কুলে নিয়ে যেতেন, স্কুল থেকে নিয়ে আসতেন। কোনোদিন যদি স্কুলের সময় ওনার থেকে যাওয়া লাগতো, শি ইউজ টু স্টে ব্যাক। অ্যান্ড পড়াশোনায় কেন, মানে কোনো কিছু নিয়ে স্ট্রাগল হলে শি ইউজ টু বি দেয়ার, শি ইউজ টু বি ভেরি হ্যান্ডস অন। সো আমার মনে হয় আপু আমাদের আপব্রিঙ্গিংটা ওয়াজ ভেরি, ধরেন যেখানে যখন প্রয়োজন স্ট্রিক্ট হওয়া, প্যারেন্টস ওয়ার স্ট্রিক্ট। আর যেখানে যখন হয়তো বা একটু আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রয়োজন ছিল, ইট ওয়াজ সামথিং যেটা ধরেন হয়তো ইমিডিয়েটলি আসে নাই। আই ফিল লাইক আমাদের প্যারেন্টসের জেনারেশনের দিকে ওই যে একটু এক্সপ্রেস করা বা একটু মানে এফেকশনেটলি কিছু একটা করা, ওইটা খুব ধরেন ছিল না। সো ওটা হয়তো বা ওনারাও পায়নি, আমরা এই কারণে ওই জিনিসটা ট্রান্সলেটও হয় নাই। বাট আই জেনুইনলি ফিল যে যেখানে যখন যেটা প্রয়োজন ছিল, দে ডিড দেয়ার বেস্ট। অ্যান্ড আমার যেমন বোথ মাই প্যারেন্টস, আমি যদি একদম অনেস্টলি বলি, আমাদের মানে আমার বাবা মার কিন্তু এডুকেশনের প্রতি সবসময় অনেক বেশি একটা মানে এমফেসিস ছিল যে আমার মেয়ে পড়াশোনা করবে, আমার মেয়ের অন্য সবকিছু হোক না হোক
ডাজেন্ট ম্যাটার। আমি যেমন আপু আমি বিয়ে করেছি when I was almost 30 and it many people will consider that very late, যে এত লেট বয়সে কেন কেউ বিয়ে করছে। বাট আমি আমার মাকে এটা মানে I remember having a very conversation with her যে আম্মু আমি there are certain things আমি আমার ক্যারিয়ারে অ্যাচিভ করতে চাই, বা আমার লাইফে আমি কিছু আমার অ্যাম্বিশনস আছে, কিছু এইম আছে, যেগুলো করার পরে আমি এগুলো নিয়ে চিন্তা করব। অ্যান্ড শি ওয়াজ অলওয়েজ ভেরি আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট ইট। আমার মা যেমন খুব ফানি একটা পার্সপেক্টিভ আছে যে আরে বিয়ে যত দেরিতে করা যায় তত ভালো, কোনো তুমি চিন্তাই করো না। সো আমি যেমন মাস্টার্সও যখন করতে যাচ্ছি আপু, তখন অনেকের হয়তো বা মাথায় এটা আসতে পারে যে আমার প্যারেন্টসরা কেন আমাকে বিয়ে করার আগে মাস্টার্স করতে দিল। এটা কিন্তু বাংলাদেশি অনেক হাউস হোল্ডস ইজ ভেরি কমন, যে মেয়ে বিদেশে পড়তে যাবে, এখনো বিয়ে হয় নাই, আপনি ভাবে একা ছেড়ে দিবেন, অমুক তমুক, এই একটা পারসেপশন কিন্তু অনেক হাউস হোল্ডে থাকে। বিয়ের পরে করিস, বিয়ের পরে করো, তোমার যা ইচ্ছা তুমি বিয়ের পরে করো, তখন তুমি আর আমাদের রেসপন্সিবিলিটি না। বাট আমার প্যারেন্টস কিন্তু কখনো এরকম ছিল না। দে ওয়ার লাইক তোমার মাস্টার্স করার ইচ্ছা আছে করো, আরেকটা মাস্টার্স করবা করো, বিদেশে গিয়ে 1 বছর থাকবা, আই থিঙ্ক ইউ ক্যান ডু ইট, কোনো সমস্যা নেই। সো দে ওয়ার অলওয়েজ ভেরি ভেরি মানে ইভেন দো ধরেন ওনারা নিজেরা কিন্তু খুব বেশি যে প্রোগ্রেসিভ ফ্যামিলিজ থেকে আসছে তা না, বাট ওনারা আমাদের ক্ষেত্রে, আমার বোনের ক্ষেত্রে, আমার বোন একটা ফুল ব্রাইট স্কলার, উনিও বিদেশে গিয়ে পড়াশোনা করেছেন, আমি ইভিনিং স্কলার, আমিও বিদেশে গিয়ে পড়াশোনা করেছি। অ্যান্ড দে ওয়ার অলওয়েজ ভেরি ভেরি মানে এটা নিয়ে খুবই সাপোর্টিভ, এটাই করো, মেয়ে হয়েছে তো কি হয়েছে। মানে আমার আব্বু সবসময় বলে, বা আমার আম্মুও সবসময় বলে যে আমার 2টা মেয়ে আসলে ছেলের থেকেও বেটার, বিকজ এটা হ্যাঁ অবশ্যই আমার 3 মেয়ে। হ্যাঁ, তো আমার মেয়েদের ক্ষেত্রে আমি বলবো যে তোমার প্যারেন্টিং যেটা ছিল, তো ওনারা কিন্তু স্ট্রিক্টের জায়গায় স্ট্রিক্ট, এবং যেখানে ওনাদের দরকার সাপোর্ট দেওয়ার সেখানে সাপোর্টও দিয়েছে। তো আমরা অনেক সময় এখনকার জেনারেশনের প্যারেন্টসরা আমরা যেটা করি যে জেন্টাল প্যারেন্টিং করতে গিয়ে আমরা বাউন্ডারি সেট করি না, আমরা শুধু বুঝিয়ে বুঝিয়ে আচ্ছা করো, এটা মানে মাথায় উঠাই ফেলি, মেন কথা হচ্ছে সেটা। বাট ওইটাও করা উচিত না, দেয়ার শুড বি বাউন্ডারিজ, দেয়ার শুড বি রুলস, সব কিছু দিয়েই কিন্তু একটা প্যারেন্টিং। অ্যান্ড মেয়ে ছেলের ব্যাপারটা একেবারেই আসে না প্রশ্নে, কারণ একটা বাবা মা একটা ছেলের থেকে ছেলের জন্য যা যা করে একটা মেয়ের জন্য তাই করবে, কারণ এক্সপেকটেশনটা কিন্তু একদমই রাখা উচিত না। একটা ছেলে যা করতে পারে একটা মেয়েও তা করে দেখাতে পারে। অ্যান্ড আমি বলবো, আমি অ্যাজ আ বায়াসড, আমার 3 মেয়ে, আমি বায়াসড হইতেই পারি, মেয়েরাই বেশি করে। আমি একজন মেয়ে, আমি আমার মার জন্য করতেছি, সো আমি বলবো মেয়েরাই বেশি করে। আমি বায়াসড কথা বলবো। আমার মারও সেম পার্সপেক্টিভ, যে উনি একদম 100% এগ্রি করে যে আমার বোন আর আমি যতটুক ধরেন প্যারেন্টসদের নিয়ে চিন্তা করি, বা আই থিঙ্ক উই ক্যান ডু আ লট মোর অফকোর্স, বা যতটুক করি উনি সবসময় এটা বলে যে ছেলেদের থেকে আমার 2 মেয়েই অনেক বেশি করে আমার জন্য। সো এটাই মানে আই ফিল আমিও অনেক বায়াসড। আমার পুরা ইন্টারেস্টিংলি আপু আমি অ্যাকচুয়ালি জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি। সো আমরা আমার 2 চাচা আর আব্বু, আমরা 3 ফ্যামিলি একসাথে থাকতাম। সো ইট ওয়াজ অলওয়েজ ভেরি কেওটিক আমাদের বাসায়, মানে অনেক আওয়াজ। যেমন আয়মান আমাকে সবসময় একটা জিনিস ধরে যে তুমি এত জোরে কথা বলো কেন। আমি জোরে কথা না বললে, আমি এমন একটা এনভায়রনমেন্টে বড় হয়েছি যে ইউ আর নট হার্ড, বিকজ আই ওয়াজ অলওয়েজ অ্যারাউন্ড সো মেনি পিপল। মানে আমাদের লিটারেলি ধরেন এটা বলার কারণ হচ্ছে, ধরেন আমাদের বাসাটা হচ্ছে 3 তলার একটা পুরোনো দিনের বাসা। সো আমার চাচারা 1 ফ্লোরে, আমরা 1 ফ্লোরে। সো সবসময় দেখা যেত যে বারান্দা টু বারান্দা কমিউনিকেশন হতো আমাদের, যে ওই বারান্দায় চিল্লায় কিছু, যে হ্যাঁ তোমার একটা ফোন আসছে, নিচে থেকে আচ্ছা ঠিক আছে ধরতেছি, এরকম করে। সো আমাদের ডেসিবেলটা অনেক হাই। সো এই কারণে আমি যে কারণে বলতেছি আর কি আপু, যে আমাদের পুরা ফ্যামিলিতে আমাদের 2 চাচা আর আব্বু আমরা মিলে একসাথে থাকতাম, একটা মাত্র ছেলে, বাকিরা সবাই মেয়ে। সো উই গ্রু আপ ইন আ হাউস যেখানে ইটস ভেরি ভেরি মানে women dominated, women centric, মানে you had no other choice, মানে এতজন we were a lot of girls growing up together. So দেখা গেছে যে I think আমাদের ওই দিক থেকে আর কি upbringingটা has been very, যে ছেলে হোক মেয়ে হোক it doesn't matter, you can do anything. So exactly এটাই, এই সাপোর্টটা দরকার, এই পুশটাই দরকার। মেয়েদের ক্ষেত্রে আমরা এটাই বলবো যে সাপোর্ট দেখ, পুশটা দেখ, এবং ফ্যামিলি সাথে থাকুক। ফ্যামিলি শুধু না বলুক যে হ্যাঁ তুমি এই করে দেখাও, এই ইউনিভার্সিটিতে চান্স পেয়ে দেখাও, এটা করে ফেলো, এটা করে ফেলো না। তোমার থাকতে হবে অ্যাজ আ প্যারেন্ট, তোমার দায়িত্ব আছে ওই মেয়েটাকে যাতে ও পারে সব কিছু করতে, ওর স্টেপে স্টেপে তোমার হেল্প করতে হবে। হ্যাঁ, সো এইখান থেকে আমি তোমাকে এইটাই জিজ্ঞেস করবো যে তুমি তো এখন টিচার অ্যান্ড ইউর ডুইং ভেরি ওয়েল, তুমি যা যা চেয়েছো লাইফে, তুমি পড়াশোনা করেছো বাইরে, তোমার বাবা মার স্বপ্ন পূরণ করেছো, সব কিছু। তোমাকে যদি আমি এখন জিজ্ঞেস করি যে পিছে ফিরে যদি তুমি তাকাও, তাহলে তুমি কি বলতে পারবা যে তুমি যেমনটা হতে চেয়েছিলে তুমি তেমনটাই হতে পেরেছো? আপু আই থিঙ্ক অ্যাজ হিউম্যানস আমাদের চাওয়ার কোনো শেষ নাই,
এটা পেলে মনে হয় যে আরও কিছু হইলে আরও ভালো হতো। বাট আই থিঙ্ক আল্লাহ হ্যাজ বিন ভেরি কাইন্ড টু মি, মানে আলহামদুলিল্লাহ আমার মনে হয় যে আমি এমন অনেক কিছু অ্যাচিভ করতে পেরেছি যেগুলো আমি কখনো চিন্তাও করি নাই যে আমি কখনো পাবো বা কখনো অ্যাচিভ করব। সো ওই সেন্সে আই এম ভেরি গ্রেটফুল, আই এম অলওয়েজ ভেরি গ্রেটফুল। আই অলওয়েজ ট্রাই টু রিমাইন্ড মাইসেলফ যে আল্লাহ আমাদের অনেক দিয়েছে, অনেক ব্লেস করেছে, এমন জিনিসপত্র অ্যাচিভ করেছি যেগুলো কখনো চিন্তাও করি নাই। বাট আই জেনুইনলি ফিল যে এখন আই এম অ্যাট দ্যাট স্টেজ ইন লাইফ ওয়ার আই ফিল আই ওয়ান্ট টু গিভ ব্যাক মোর। মানে আমি যা অ্যাচিভ করেছি ওইটা কি মিস হয়ে গেল বা কি অ্যাচিভ করি নাই বা কি অ্যাচিভ করা বাকি, আই ওয়ান্ট টু মুভ অন ফ্রম দ্যাট মানে সেন্টার অ্যান্ড মুভ অন টু উই, যে কোন জায়গায় আসলে এখন ক্যান আই কন্ট্রিবিউট যেটা দিয়ে আই ক্যান হেল্প আদার পিপল অ্যাজ ওয়েল। মানে আমার পার্সোনালি মনে হয় যে পার্সোনাল অ্যাচিভমেন্টের দিক দিয়ে আই জাস্ট ওয়ান্ট টু মেক শিওর যে আমি যাই অ্যাচিভ করি না কেন আমার লাইফে সেন্স অফ পারপাসটা যাতে থাকে, যে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আই ফিল যে হোয়াট এভার আই এম ডুইং এটা কিছু একটা মিনিংফুল বা কিছু একটা পজিটিভ কিছু একটা রেখে যাচ্ছে ইন দিস ওয়ার্ল্ড, অ্যান্ড অ্যাজ লং অ্যাজ আই কিপ ডুইং দ্যাট আই এম ওকে। মানে আমার কোনো ওরকম ইয়ে নাই যে আমার এইটা অ্যাচিভ করতে হবে বা ওইটা অ্যাচিভ করতে হবে, ওই হাসলটা আমার অত স্ট্রংলি নাই, ট্রুথ বি টোল্ড। বাট আই জাস্ট ফিল লাইক অ্যাজ লং অ্যাজ আই এম ডুইং সামথিং যেটা দিয়ে আই এম হেল্পিং সামওয়ান, even if it's like একজন বা দুইজন বা 100 জন বা 200 জন, whatever the number doesn't matter, I'm happy with that. So That's good. that's what I try to remind myself আর কি every day. Yeah, absolutely. And তুমি যেহেতু নলেজ স্প্রেড করতেছো, তো নলেজ ইজ সামথিং উইচ মাল্টিপ্লাইজ, যেটা কখনো কমে না, যত শেয়ার করব ততই বাড়ে। ইয়া এক্স্যাক্টলি। তো আমরা তাহলে একটু যদি তোমার ইংলিশের এই ফ্যাসিনেশনটাতে চলে যাই, যে বাংলাদেশি সবার যে একটা ফ্যাসিনেশন থাকে। সো বাংলাদেশি মানুষরা ইউজুয়ালি প্রোনাউন্সিয়েশন নিয়ে অনেক বেশি হাইপ করে, মানে প্রোনাউন্সিয়েশন ঠিক থাকতে হবে, তোমার অ্যাকসেন্ট ঠিক থাকতে হবে। সো এই জিনিসটাকে তুমি অনেক ফেস করো, যেহেতু তোমার কাছে অনেক স্টুডেন্টসরা আসে। সো হোয়াট আর দেয়ার মেইন কমপ্লেইন্টস এই যে প্রোনাউন্সিয়েশন বা অ্যাকসেন্ট রিলেটেড? আই থিঙ্ক আপু স্টুডেন্টদের প্রোনাউন্সিয়েশন অ্যাকসেন্ট এই দুইটা জায়গা নিয়ে অনেক বেশি ফ্যাসিনেশনও যেভাবে কাজ করে, অনেক বেশি স্ট্রাগলও দেখা যাবে যে এই জায়গাটাতেই কাজ করে। কারণ আমরা অনেক ক্ষেত্রে দেখা যায় যে একদম অনেস্টলি যদি আপু বলি, অধিকাংশ ইংলিশ টিচার্সদেরও কিন্তু প্রোনাউন্সিয়েশনে সমস্যা থাকে আমাদের। মানে আমাদের দেশের ওভারঅল দেখা যায় যে টিচার ট্রেনিং বা টিচার কোয়ালিফিকেশন, মানে যারা ইংলিশ পড়াচ্ছে ধরেন ওনাদের কি ওই প্রপার কোয়ালিফিকেশনটা আছে কি না, ওইটাও অনেক জায়গায় আমরা প্রপারলি হয়তো বা অ্যাসেস করি না বা অ্যাসেস করার সুযোগ নেই। সো এই কারণে ওই সাইকেলটা কন্টিনিউ করতে থাকে আর কি আপু, যে ছোটোবেলা থেকে যেই কারিকুলাম রিলেটেড প্রবলেম বা ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমরা দেখা যায় যে আমাদের কারিকুলামেও অনেক সমস্যা, প্র্যাকটিস করার সুযোগ নাই, আমরা যে একটা ল্যাঙ্গুয়েজ শিখতেছি ওইটা যে চর্চা করবো ওটা করার সুযোগ নাই। চর্চা তো এসএসই করা হয় না আমাদের কোনো কারিকুলামে আপু, যদি দেখেন স্পিকিংয়ের কোনো অ্যাসেসমেন্ট নাই। হঠাৎ করে 12 বছর 13 বছর স্কুল শেষ করার পর একটা বাচ্চা যখন বড় হওয়ার পর ইউনিভার্সিটিতে যায়, তখন গিয়ে সে ফিল করে যে তার ইংলিশটা কতটুকু দরকার ছিল, প্রোনাউন্সিয়েশন ভালো থাকা কতটুকু দরকার, রাইটিং ভালো থাকা কতটুকু দরকার। বাট ইটস টু লেট। তখন গিয়ে একটা ল্যাঙ্গুয়েজ শেখা যেই পরিমাণ চ্যালেঞ্জিং হবে, বাচ্চাকালে যদি প্রপারলি একটা মানুষকে শেখানো হয় তখন কিন্তু ওটা অনেক ইজি হয়। সো আই ফিল প্রোনাউন্সিয়েশন ইজ সামথিং অ্যাগেন যেটা রুট লেভেল থেকেই আপু অ্যাগেন টিচার্সদের প্রোনাউন্সিয়েশন নিয়ে কাজ করা উচিত, টিচারদের ট্রেনিং নিয়ে কাজ করা উচিত, সো দ্যাট ওরা যখন বাচ্চাদেরকে ওনারা যখন শেখাচ্ছেন তখন গিয়ে তারা ভালো জিনিসটা বা অ্যাকিউরেট জিনিসটাই যাতে শেখান। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আপু অ্যাকসেন্ট নিয়ে আমি যদি বলি, আই ফিল আমাদের ওভারঅল সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিগুলোতে পার্টিকুলারলি অ্যাকসেন্ট নিয়ে যেই পরিমাণ ফ্যাসিনেশন কাজ করে, এই ফ্যাসিনেশনটার আসলে দরকার নাই। মানে আই ফিল যে অ্যাকসেন্ট ইজ লাইক আই ফিল ইটস আ বাই প্রোডাক্ট অফ কলোনিয়াল মাইন্ডসেট আই ফিল। কেন? বিকজ আমি বলি, আমরা ইংরেজি ভাষা কেন শিখছি? আমরা ইংরেজি ভাষা শিখছি যাতে গ্লোবালি আমরা মানুষজনের সাথে কমিউনিকেট করতে পারি, গ্লোবালি আমরা এমন কোনো দেশে যদি কখনো যাই যেখানে ইংলিশ ইজ দ্য মেইন ল্যাঙ্গুয়েজ, আমরা যাতে কমিউনিকেট করতে পারি। বিদেশে গেলে আপু আপনি সঠিক ইংরেজিতে কথা বলতে পারলে, আপনার আইডিয়াটা যদি এক্সপ্রেস করতে পারেন, আইডিয়াটা যদি বোঝাতে পারেন, দ্যাটস এনাফ। আপনার থেকে কেউ এক্সপেক্ট করবে না যে আপনি ব্রিটিশ অ্যাকসেন্টে কথা বলবেন বা আপনি আমেরিকান অ্যাকসেন্টে কথা বলবেন। যদি ন্যাচারালি আপনি বলেন, দ্যাটস আ ডিফারেন্ট থিং, দ্যাটস ফাইন।
বাট আপনার যদি ন্যাচারালি না আসে দের ইজ অ্যাবসোলুটলি নো রিজন টু থিঙ্ক যে আমার ব্রিটিশ অ্যাকসেন্ট হতে হবে বা আমার আমেরিকান অ্যাকসেন্ট হতে হবে। আপনি যদি ট্রুলি মাল্টিকালচারাল সিটিসগুলোতে যান আপু, ধরেন নিউ ইয়র্কে যদি যান বা আপনি লন্ডনে যদি যান, যেখানে অ্যাকচুয়ালি অনেক দেশের মানুষজন একসাথে থাকে, আপনি দেখবেন যে এক একজন এক এক অ্যাকসেন্টে কথা বলছে। দের ইজ নো মানে ওয়ান অ্যাকসেন্ট উইচ ইজ কনসিডার্ড টু বি the best or the preferred one, because এত দেশের মানুষ সেখানে আসে and সেখানে no one really cares যে আপনার অ্যাকসেন্ট কেমন। একটা ট্রুলি মাল্টিকালচারাল সিটিতে যেখানে অ্যাকচুয়ালি গ্লোবাল সিটিজেন্স সবাই আছে বিভিন্ন দেশের, সেখানে যদি অ্যাকসেন্ট নিয়ে কেউ কেয়ার না করে, তাহলে আমরা কেন বাংলাদেশে বসে থেকে অ্যাকসেন্ট নিয়ে এত ফিক্সেট করি বা অ্যাকসেন্ট নিয়ে এত প্যারা খাই বা এত চিন্তা করি? আই ফিল জেনুইনলি আপু যে অ্যাকসেন্ট ইজ সামথিং যেটা আমাদের থাকে না, যে আমাদের সবার মাইন্ডসেট আছে না যে ইংলিশ মনে হয় সবচেয়ে ভালো ল্যাঙ্গুয়েজ যেটা আমার শিখতে হবে। ইটস নট বাই দ্য ওয়ে, বাট যে ইটস দ্য প্রাইম বেস্ট ল্যাঙ্গুয়েজ যেটা আমার শেখা দরকার। ওই একটা কলোনিয়াল মাইন্ডসেটের একটা রেসিডিউ হিসেবে আমার মনে হয় যে অ্যাকসেন্টটা রয়ে গেছে, যে আমার অ্যাকসেন্ট ভালো হলে মনে হয় আই এম বেটার দ্যান এভরিওয়ান এলস। সো এই আর কি। অ্যান্ড দেন এগেইন দেয়ার ইজ ফেক অ্যাকসেন্ট, ওইটা নিয়ে আর কথা নাই বললাম, কারণ অনেকেই অ্যাকসেন্টটা এত বেশি এমফাসাইজ করতে গিয়ে তখন এত ফেক লাগে, তখন দেখা যায় ওর হাফ অফ দ্য কথাই আমি বুঝতেছি না বিকজ অফ দ্য ফেক অ্যাকসেন্ট। সো আরেকটা জিনিস আছে যে জার্মানি বলো বা জাপান বলো, ওখানে কিন্তু ওদের নিজের ল্যাঙ্গুয়েজটাকে, লোকাল ল্যাঙ্গুয়েজকে অনেক বেশি প্রেফার করে দেন লার্নিং ফরেন ল্যাঙ্গুয়েজ। আমাদের বাংলাদেশে বা আমাদের ইন্ডিয়া সাবকন্টিনেন্টে এই ইংলিশ শেখার এই ফ্যাসিনেশনটা কেন? আপু আই থিঙ্ক ইট জাস্ট স্টেমস ফ্রম দ্যাট যে আমরা ধরেন ওই মানে কলোনিয়াল একটা সাইড থেকেই এটা আপু আসে আর কি, যে আমরা ফিল করি যে ইংলিশ যে বলতে পারবে সে বেটার। মানে কলোনিয়াল বলতে গেলে তুমি এটাই বুঝাতে চাচ্ছ যে উই ওয়্যার রুলড বাই ব্রিটিশ। অ্যাবসলিউটলি, একসময় আমরা ব্রিটিশ দিয়ে দ্বারাই রুল ছিলাম। আর এখন আমার মনে হয় যে স্পেশালি এই সাবকন্টিনেন্টের মানুষজনের মধ্যে ওই নোশনটা এখনো রয়ে গেছে, যে কারণ ব্রিটিশরা যখন আমাদেরকে রুল করতো তখন তো ওই পারসেপশনটাই ছিল যে দে ওয়ার দ্য সুপিরিয়ার্স এন্ড উই ওয়ার দ্য ইনফিরিয়ার্স, রাইট? এখনো আমাদের মধ্যে কিন্তু ওই মাইন্ডসেটটা রয়ে গেছে যে white people are superior, ইংলিশ যারা বলতে পারে তারা সুপিরিয়র, যারা বলতে পারে না তারা ইনফিরিয়র। দ্যাট ইজ অ্যাবসলিউটলি নট দ্য কেস আপু। যেমন আপু আমরা যদি এখন গ্লোবাল কালচারাল মুভমেন্টগুলো দেখি, আপনি দেখবেন যে এখন হঠাৎ করে কিন্তু ধরেন এতদিন পর্যন্ত there was a perception যে ইংলিশ ইজ দ্য ধরেন গ্লোবাল ল্যাঙ্গুয়েজ ফর কালচার, ফর মিউজিক, ফর আর্ট, এভরিথিং। এখন কিন্তু ওই পারসেপশনটাও শিফট হয়ে যাচ্ছে। আপনি যদি আপনার মেয়েকে জিজ্ঞেস করেন, দেখবেন যে সে হয়তো বা কে পপ শুনে বা সে হয়তো বা জাপানিজ অ্যানিমে দেখে। অ্যান্ড মোস্ট অফ দিস শিফটস কিন্তু এখন আরও অনেক বেশি প্রমিনেন্ট, বিকজ এখন মানুষজন অন্যান্য কালচারের প্রতি তাদের ওই আগ্রহটা তৈরি হচ্ছে, বিকজ ওই পার্টিকুলার কালচাররা তাদের নিজেদের ল্যাঙ্গুয়েজ, নিজেদের যেই প্র্যাকটিসেসগুলো আছে এত সুন্দর করে গ্লোবালি তুলে ধরেছে। যেমন আমি যদি বলি জাপানিজ অ্যানিমের কথা, জাপানিজ অ্যানিমেস আর সো পপুলার এখন কারণ না, অনেক দিন ধরেই কিন্তু এটা অনেকজনের মধ্যেই পপুলার। জাপানিজ অ্যানিমে, কে পপ, কোরিয়ান ড্রামা, এগুলো কিন্তু এখন অনেক পপুলার বিকজ ওরা ওদের কালচারটাকে এমব্রেস করেছে। দে ডোন্ট ওয়ান্ট যে আমরা ইংলিশ কন্টেন্ট বানাবো, বা দে ডোন্ট ওয়ান্ট যে ইংলিশ কন্টেন্ট যেভাবে বানানো হয় আমরা হয় বানাবো। ওরা ওদের বা কালচার, ওদের আর্ট, ওদের ড্রেস আপ, ওদের মেকআপ, ওদের গান, ওদের লিরিক্স সব এখন মানুষজন শুনে, অ্যান্ড ওদের ভাষাই শুনে। অ্যান্ড আপনি দেখবেন আমি রিসেন্টলি যেমন I went to a BTS concert recently, অ্যান্ড আমি দেখছি যে ধরেন আমার আশেপাশে মেক্সিকান মানুষ আছে, কোরিয়ান মানুষ আছে, আমেরিকানস আছে, আমার আশেপাশে আমি দেখেছি ফ্রেঞ্চ মানুষজন আসছে ওখানে কনসার্ট দেখার জন্য। পিপল অফ অল কালচার্স আপু, অ্যান্ড তারা কোরিয়ান গান মুখস্থ গাচ্ছে। দে হ্যাভ মেমোরাইজ দ্য সং ওয়ার্ড ফর ওয়ার্ড। কোরিয়ানরা যদি এখন চিন্তা করতে বসে বসে যে আমরাও আসলে ইংলিশ নিয়ে চিন্তা ভাবনা করবো, তাইলে কি ওরা ওদের কালচার এভাবে তুলে ধরতে পারতো না। অ্যান্ড ওয়ার্ল্ড কিন্তু এখন আস্তে আস্তে ওভাবেই শিফট করছে যে পিপল আর গ্রোয়িং অ্যান্ড ইনক্রিজড অ্যাপ্রিসিয়েশন ফর আদার ল্যাঙ্গুয়েজেস বিকজ অফ হাউ ওই দেশগুলা তাদের কালচার তুলে ধরছে। আই ফিল আমাদের আসলে এটা বলার কারণ হচ্ছে আপু, আই ফিল আমাদের ল্যাঙ্গুয়েজ নিয়ে, আমাদের কালচার নিয়ে উই শুড থিঙ্ক সিমিলারলি, যে আমরা কিভাবে আমাদের ল্যাঙ্গুয়েজকে, আমাদের ভাষাকে, আমাদের কালচারকে কিভাবে আরো একটু গ্লোবালি প্রেজেন্ট করতে পারি, ইনস্টেড অফ বিং কমপ্লিটলি অবসেসড অলওয়েজ অ্যাবাউট ইংলিশ। ইংলিশ জানা ইজ গ্রেট, নো ডাউট। আই এম অ্যান ইংলিশ টিচার আপু, আমি নিজেও জানি যে ইংলিশ জানলে বিদেশে গেলে কতটা অ্যাডভান্টেজ হবে, এটার কোনো ডাউট নাই।
আপনি জাস্ট সিম্পলি যেই জবটা ইংলিশ না জানলে করতে পারবেন তার থেকে কয়েক গুণ বেটার জব আপনি করতে পারবেন যদি আপনার ইংলিশটা জানা থাকে। সো দ্য ইম্পর্টেন্স অফ ইংলিশ ইজ দেয়ার, ইটস ভেরি ইম্পর্টেন্ট, বাট আমাদের আরো এই বিষয়গুলো নিয়ে আরো অ্যাওয়্যার হতে হবে যে ইটস নো লঙ্গার দ্য কেস যে জাস্ট ইংলিশ জানাটাই এনাফ। বিদেশে জানেন আপু বাচ্চারা ছোটবেলা থেকে অ্যাটলিস্ট 3-4টা ভাষা শিখে। আমাদের দেশে কিন্তু এর কোনো প্র্যাকটিস নাই যে ফ্রেঞ্চ শিখবে বা পাশাপাশি জাপানিজ শিখবে বা জার্মান শিখবে, বাট বিদেশে ইটস ভেরি কমন। সো আই রিয়েলি ফিল আমাদের ওই জায়গাটাতে ওয়ার্ল্ড ভিউটা আরো অনেক ওপেন করার সুযোগ আছে। দ্য সিমরা খান পডকাস্টের এই এপিসোডটা আপনারা দেখছেন পার্পল স্যানিটারি ন্যাপকিনের সৌজন্যে। পার্পল স্যানিটারি ন্যাপকিনের লিক লক টেকনোলজি এবং সুপিরিয়র কমফোর্টেবল ডিজাইন পিরিয়ডের দিনগুলোতে তোমাকে রাখবে স্বাচ্ছন্দ্যে, ঠিক যেমনটা তুমি চাও। নাও ব্যাক টু দ্য শো। এখন ইংলিশ মিডিয়াম স্কুলস কিছু ট্রাই করছে যে এগুলার দিকে যাওয়ার, বা আমরা মনে করি যে ইংলিশ মিডিয়াম স্কুলের বাচ্চারা স্মার্টার হয় বিকজ ওরা ইংলিশ পারে বেটার। এটা তো একটা আছে, কিন্তু আমি ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড থেকে আসছি। আমি যখন ইউনিভার্সিটিতে যাই, আই মেট সাম অ্যামেজিং মানে গার্লস ফ্রম ভিকারনেসা। তো ভিকারনেসার মেয়েরা যে এত স্মার্ট, দে নো প্রপার ইংলিশ, ওদের সুন্দর করে ওরা পার্টিসিপেট করতেছে ইন প্রেজেন্টেশনস, দে নো হাউ টু টক। হ্যাঁ, তো জিনিসটা হচ্ছে তো স্কুল টু স্কুল তার মানে ভ্যারি করছে, কারিকুলাম তো একই, স্কুল টু স্কুল টিচার্স ভ্যারি করতেছে। সো এই জিনিসগুলো আমার মনে হয় যে সব জায়গায় যদি ইউনিফর্মিটি থাকতো, আবার টিচারদেরও একটা যদি মানে এখানে কি হয় যে টিচারদের আমরা পারফরমেন্স তো আর দেখি না, একটা টিচার কেমন পড়ালো এটা স্টুডেন্টরা কিন্তু আরো বেটার বলতে পারে। সো টিচার পারফরমেন্সের যে কি অ্যাপ্রাইজাল বলে ওইগুলোকে, হ্যাঁ, সো ওইটা আমরা করি না। বাংলাদেশিদের মধ্যে তুমি যদি বলো যে কমন ইংলিশ মিস্টেক কি করে, যেটা একদম কমন মিস্টেক সবাই করে, আই থিঙ্ক আপু বাংলাদেশিদের একদম কমন একটা প্যাটার্ন অফ প্রোনাউন্সিয়েশন মিস্টেক হয়, সেটা হচ্ছে যে ধরেন আস্ক শব্দটা এসকে দিয়ে সাউন্ড দিয়ে শেষ হয়, রাইট? সো আস্ক, এটা আপনি দেখবেন অনেকজনকে আক্স বলতে, এই সাউন্ডটা সাউন্ড হয়ে যায়, সো আস্ক বিকামস আক্স। আরেকটা আপনি কমন মিস্টেক দেখবেন হচ্ছে যে স্কুল যেই ওয়ার্ডটা আছে, স্কুল ওয়ার্ডটাকে অনেকজন স্কুল বলে, স্কুল। সো স্কা সাউন্ডটা বা স্কা যেই মানে এই সাউন্ডটা আছে এটাও উচ্চারণে অনেকের অনেক সমস্যা হয়েছে। এইটা আমি অনেক রিকারিং নোটিস করেছি যে আস্ককে আক্স বলা, স্কুলকে স্কুল বলা, এরকম আরো ডেস্ক বলা, অ্যান্ড এটা অনেক রিপিটেটিভ একটা প্যাটার্ন, মানে অনেকের মধ্যে আছে। হ্যাঁ, এটা আমিও শুনেছি অনেকবার। ইংলিশ সাপোজ আমি বাসায় শিখতে চাই, তাহলে ইংলিশ শেখার আমার 3টা অপশন দিতে পারবা যে আমি বাসায় বসে কিভাবে ইংলিশ শিখতে পারি? আপু নাম্বার 1, ইংলিশ কন্টেন্ট দেখেন। আপনি যদি বাসায় বসে ইংলিশ শিখতে চান, প্রচুর ইংলিশে আপনার মানে নিজেকে এক্সপোজ করতে হবে। হাউ ক্যান ইউ এক্সপোজ ইউর সেলফ টু ইংলিশ? ওয়াচ আ লট অফ ইংলিশ কন্টেন্ট। আপনি ব্রিটিশ কন্টেন্ট এনজয় করলে দেখেন, যেমন শার্লক আমার খুবই প্রিয় একটা টিভি শো, দেখতে পারেন। আমেরিকান কন্টেন্ট এনজয় করলে আমি যেমন ফ্রেন্ডস একটা টিভি শো ছিল, সেটা দেখে আমি অনেক শিখেছি। সো এটা আমি অনেকজনকে রেকমেন্ড করি। অনেকের হয়তো বা এখনকার জেনারেশনের এটা ফানি লাগবে নাকি আমি জানি না, বাট আমার অনেক ফানি লাগতো। সো যেই ধরনের কন্টেন্ট আপনি এনজয় করেন ওই ধরনের কন্টেন্ট দেখেন, দেখে শেখা ট্রাই করেন। সেকেন্ড আমি বলবো হচ্ছে যে বই পড়ার অভ্যাস ইজ সামথিং যেটা আর কোনো তুলনা নেই। মানে এটা কি দিয়ে রিপ্লেস করা যাবে আমার জানা নাই আপু। মানে আমার মনে হয় যে ইটস আ সিঙ্গুলার হ্যাবিট যেটা আপনার থিঙ্কিং অ্যাবিলিটি বাড়াবে, আপনার স্পিড রিডিংয়ের অ্যাবিলিটি বাড়াবে, আপনার ইংলিশ অ্যাবিলিটি ভালো করবে। এটার কোনো বিকল্প আছে কিনা আই ডোন্ট নো, বাট যদি সম্ভব হয় তাহলে আমি রেকমেন্ড করবো যে ছোট ছোট বই হলে ছোট ছোট বই পড়েন, ব্লগ পড়েন, আর্টিকেল পড়েন। বই পড়তে পারলে, গল্পের বই পড়তে পারলে বেস্ট হয়, তাহলে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজটা অনেকটুকু শেখা যায়। অ্যান্ড 3 নাম্বার আমি বলবো আপু, আই থিঙ্ক একটু রাইটিংয়ের চর্চা যদি করা যায় ঘরে বসে তাহলে খুব ভালো। বিকজ অনেকেরই দেখা যায় যে স্পিকিংটা ভিডিও দেখে দেখে, কন্টেন্ট দেখে দেখে শেখা হয়ে যায়, রিডিংটা গল্পের বই বা বিভিন্ন ইংলিশ আর্টিকেল পড়ে হয়ে যায়, বাট রাইটিংটা ইজ সামথিং যেটা বাংলাদেশি স্টুডেন্টরা অনেক বেশি স্ট্রাগল করে। সো আমি এই ক্ষেত্রে বলবো যে রাইট অফেন অ্যান্ড গেট ফিডব্যাক। সেটা এখন যদি আপনার কোনো ভালো ফ্রেন্ড থাকে যে আপনাকে ফিডব্যাক দিতে পারবে ভালো। এখন এআই এর যুগ, এআইকে আপনি আপনার রাইটিং স্যাম্পল দিয়ে এআই থেকেও আপনি ফিডব্যাক নিতে পারবেন। সো এখন কিন্তু আর কোনো এক্সকিউজ নাই যে আমার কোনো শেখার পার্টনার নাই, টিচার নাই। সো আপনার যদি রাইটিংটা ইমপ্রুভ করার অ্যাকচুয়ালি ইচ্ছা থাকে তাহলে প্র্যাকটিস অ্যান্ড টেক ফিডব্যাক আইদার ফ্রম এআই অর ফ্রম আ ফ্রেন্ড অর ফ্রম আ টিচার যদি থাকে, অ্যান্ড দেখেন যে আপনি কিভাবে ইমপ্রুভ করতে পারেন। ভেরি গুড। আচ্ছা, আমি যদি বলি যে
আমি যদি বলি যে এই রাইটিংয়ের ব্যাপারটায়, তাহলে আমি বলতাম যে একটা বাচ্চা ধরো টিনেজ এইজ থেকে ও জার্নাল লিখতে পারে, রাইট? যে সারাদিন কি হলো, ডিয়ার ডায়েরি, আমরা আগে অনেক ডায়েরি লিখতাম, এই ডায়েরি লেখার অভ্যাসটা চলে গেছে। সো ডায়েরি, ডিয়ার ডায়েরি, আই হ্যাভ ডান দিস, দ্য ডে ওয়াজ ভেরি হোলসাম। এই ওয়ার্ডস আস্তে আস্তে কিন্তু ভোকাবুলারি আরও ইনক্রিজ হয়। অ্যান্ড অ্যানাদার থিং ওয়াজ ডিকশনারি মুখস্থ করা। এই জিনিসটা ছোটবেলায় ছিল আমাদের সময়। হ্যাঁ, ডিকশনারি থেকে ওয়ার্ড মুখস্থ করো। স্কুল থেকে এটাও আমাদের করা হতো আপু, যে প্রতিদিনের জন্য সেট লিস্ট অফ ওয়ার্ডস থাকে, যে আজকে এ থেকে তোমরা 20টা শব্দ শিখে আসবা, কালকে নেক্সট 20টা শব্দ, পরশুদিন নেক্সট 20টা শব্দ, এরকম করে করে পুরো ইয়ারের প্ল্যান থাকতো আপু, যে ডিকশনারির এতগুলো শব্দ যাতে ইয়ার শেষে আমাদের মুখস্থ থাকে। এখন মনে হয় যে আই ডোন্ট নো এটা কতদূর কাজে দিয়েছে, কিছুটা হয়তো বা কাজে দিয়েছে, যারা অ্যাকচুয়ালি আগ্রহ নিয়ে শিখেছে, ওটাকে কাজে লাগিয়েছে, একটু কাজে দিয়েছে, বাট আই ফিল যে দের আর বেটার ওয়েজ এখন ডেফিনেটলি টু টিচ। আসলে ডিকশনারি আমি যে ওয়ার্ডটা ইউজ করলাম মুখস্থ ওয়ার্ডটাই তো প্রবলেমেটিক। সো মুখস্থ আমাদের বাংলাদেশে, আমাদের সাবকন্টিনেন্টে মেইন প্রবলেমটা হয় যে আমরা মুখস্থ করে পরীক্ষায় কিভাবে পাশ করব, পরীক্ষায় কিভাবে ভালো রেজাল্ট করব, অতটুকুই। আমরা টিয়া পাখি, ময়না পাখি, আমাদের মুখস্থ করতে হবে, মুখস্থ করে আমরা অতটুকুই বলবো। সো এই মুখস্থ কালচারটার ব্যাপারে কি তুমি কিছু বলতে চাও? আপু, এটার প্রোজ অ্যান্ড কনস আমি যদি বলি, দের আর সার্টেন থিংস যেগুলো আসলে মুখস্থ না করে শেখার উপায় নেই। আমি যদি ইংলিশের পার্সপেক্টিভেই বলি আপু, ধরেন আপনার গোল হচ্ছে আপনি প্রতিদিন 10টা করে নতুন শব্দ শিখবেন, সার্টেন লেভেলে তো আপনার মুখস্থ করতে হবে ওয়ার্ডটা, বাট ওই মেমোরাইজেশনটা আপনাকে 20% 25% রেজাল্ট দিবে। আপু, এটার প্রোজ অ্যান্ড কনস দুটাই আছে। সো আমি যদি একদম সিম্পলি বলি ইংলিশের পার্সপেক্টিভেই, যে সার্টেন থিংস আপনার একটু হলেও মুখস্থ করতে হবে। যেমন আমরা স্টুডেন্টদেরকে যখন বলি যে তারা নতুন ওয়ার্ডস শিখবে, কারো যদি গোল থাকে যে আমি আজকে 5টা ওয়ার্ড শিখবো, কালকে 10টা ওয়ার্ড শিখবো, কালকে আরো 5টা, বা পরশু আরো 5টা, ওর কিছু দূর তো মুখস্থ করতে হবে ওয়ার্ডটা, বিকজ ও ওয়ার্ডটা তো চেনে না, বা এটা তো ওর দৈনন্দিন জীবনে অনেক বেশি ব্যবহার করার যে সুযোগ আছে তাও হয়তো বা সব ক্ষেত্রে না। সো একটু মুখস্থ করতে হবে, বাট ওই মুখস্থ করার যে বিষয়টা আছে ওইটাও আপনাকে আপনার ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের যাত্রায় বা যে কোনো কিছু শেখার যাত্রায় প্রবলি 15-20% দূরে নিয়ে যেতে পারবে। এরপর কিন্তু আপনার ওইটার প্রয়োগ, ওইটার প্র্যাকটিক্যাল ইউসেজ, ওইটার প্রোনাউন্সিয়েশন, ওইটা মনে রাখা বা রিকল করতে পারা, বেশিরভাগ স্টুডেন্টের আপু জিনিসপত্র যেগুলো তারা মুখস্থ করে ওগুলা ইম্পর্টেন্ট বা পার্টিকুলার টাইমে মনেই আসে না। আমি একটা ওয়ার্ড শিখলাম, বাট এই ওয়ার্ডটা যখন একদম বেস্ট অপরচুনিটি ছিল ইউজ করার, আই কুড নট রিকল দ্যাট ওয়ার্ড। সো যেই জিনিসটা আপনি আসলে রিকল করতে পারেন নাই, ওইটা আপনার মেমোরিতে রিটেনশনও হয় নাই। সো ওটা মুখস্থ করে কি লাভ হলো? সো মুখস্থ করা আই ফিল কিছু কিছু জিনিস শেখার ক্ষেত্রে ইজ প্রবাবলি দ্য স্টেপ 1, বাট তার স্টেপ 2, 3, 4 অ্যান্ড ইভেনচুয়ালি ওই জিনিসটা মেমোরিতে রিটেইন করা, রিকল করতে পারা, ওই জিনিসগুলো কিন্তু মুখস্থ করলে শুধু হবে না, ওইটা প্র্যাকটিস করতে হবে, অনেক বেশি শুনতে হবে, অনেক বেশি এক্সপোজ করতে হবে টু দ্যাট ইনফরমেশন, তারপরে গিয়ে আপনি রিকল করতে পারবেন। অ্যান্ড এটা গেল হচ্ছে যে ফর সার্টেন থিংস যেগুলো মুখস্থ করা দরকার। অনেক কিছু তো আসলে মুখস্থ করে আপনি পারবেন না করতে হবে। আপনার ক্রিয়েটিভিটি, আপনার ক্রিটিক্যাল থিঙ্কিং স্কিল, আপনি একটা প্রবলেমের কথা শুনে ওইটাকে ক্রিটিক্যালি অ্যানালাইজ করতে পারছেন কিনা, ওইটার সলিউশন আনতে পারছেন কিনা, ওগুলো তো মুখস্থবিদ্যা দিয়ে হবে না আপু। দ্য মেইন প্রবলেম ইজ আপু, আমাদের ওভারঅল সিস্টেমে, আমাদের ওভারঅল কারিকুলামে মুখস্থবিদ্যাকে যেভাবে রিওয়ার্ড করা হয়, প্রবলেম সলভিং এবিলিটি, ক্রিয়েটিভিটি, ক্রিটিক্যাল থিঙ্কিং স্কিলস, এগুলোকে রিওয়ার্ড করা হয় না। এগুলোকে রিওয়ার্ড করা তো দূরের কথা আপু, এগুলা প্র্যাকটিস যে শিশুরা করবে ছোট বয়স থেকে, ওইটা করারই তো কোনো সুযোগ নাই, কিন্তু মুখস্থ করার অনেক সুযোগ আছে। মুখস্থ ঠিক মতো না করতে পারলে ওটার আবার অনেক পানিশমেন্ট বা অনেক মেজার্স, অনেক কিছু আছে ইন প্লেস। বাট যেই স্কিলগুলো আপু ইভেনচুয়ালি, কারণ এখন আগেন এআই চলে আসছে আপু, আমাদের মুখস্থ বিদ্যা দিয়ে আর তেমন একটা লাভ নাই। আমরা যা মুখস্থ করতে পারবো তার থেকে 1000 গুণ বেশি মুখস্থ বিদ্যা এআই এর আছে। সো হোয়াট সেটস আস অ্যাপার্ট? আমাদের ক্রিয়েটিভিটি সেটস আস অ্যাপার্ট, আমাদের থিঙ্কিং এবিলিটি সেটস আস অ্যাপার্ট, আমাদের প্রবলেম সলভিং, ক্রিটিক্যাল থিঙ্কিং। সো আমরা অনেক বলতে পারি যে AI is bad বা AI is there to take all of our jobs, but আমরা যদি নিজেরা ইনোভেট না করি তাহলে AI will actually take all of our jobs. I feel this is what sets us apart from AI, তাই না? সো এই জায়গাটাতে আমাদের কাজ করার অনেক দরকার আর কি। আচ্ছা, আইএলস এর ব্যাপারে বলি, যেটা আমি সবচেয়ে বেশি ভয় পাই। এখন পর্যন্ত আমি আইএলস দিইনি, বিকজ আমি কখনো বিদেশে যাওয়ার চিন্তাই করি না। সো তুমি তো আইএলস শিখাচ্ছ এবং ইউর ডুইং ভেরি গুড।
তো আইএলসি প্রিপারেশনের ব্যাপারে যদি বলতে চাও যে কতদিন আগে থেকে প্রিপেয়ার করতে হয়? আপু এটা টোটালি ডিপেন্ডস অন একটা স্টুডেন্ট যে আইএলস এর প্রিপারেশন নিচ্ছে ও কোন স্টেজে আছে। যেমন ইফ ইটস সামবডি যার ইংলিশ অলরেডি অনেক ভালো, তার একটা ডিফারেন্ট অ্যামাউন্ট অফ টাইম লাগবে। সে হয়তো বা এক মাস বা 1.5 মাস প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিয়ে দিলেও 7.58 পেয়ে যেতে পারে, যার ইংলিশ অলরেডি একটা ভালো পর্যায়ে আছে। আবার যার ইংলিশ হয়তো বা অতটা ভালো পর্যায়ে নাই, বা যে হয়তো বা চর্চার মধ্যে নাই ইংলিশে, বিকজ ল্যাঙ্গুয়েজ ইজ অ্যাজ গুড অ্যাজ হাউ মাচ ইউ আর প্র্যাকটিসিং ইট। আপু মানে Right. আপনি ইংরেজি যদি ধরেন, আমি যদি অনেক ভালো থাকি ইংলিশে, আমি 1 বছর 2 বছর 3 বছর চর্চা যদি না করি, তাহলে আমার ইংলিশ কিন্তু আস্তে 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 একটু একটু ডিটেরিয়েট করবে, খুব বেশি না বাট একটু একটু ডিটেরিয়েট করবে। ইটস ট্রু ফর এনি আদার ল্যাঙ্গুয়েজ। সো ইফ আ স্টুডেন্ট ইজ কারেন্টলি, মনে করেন সে হয়তো বা A2 লেভেলে আছে, A2 লেভেল থেকে সে চায় যে তার আইএলস পরীক্ষা দেওয়ার পরে সে B2 লেভেলের স্কোর চায়, তাহলে তার অন্তত 6 থেকে 8 মান্থস সময় দিতে হবে প্রিপারেশনটা নেওয়ার জন্য। মিনিমাম 6 মান্থস আই উড সে, বিকজ এক লেভেল থেকে আরেক লেভেলে যেতেও কিন্তু 3-3.5 মাস সময় লাগে, ইভেন ইফ ইউ আর স্টাডিং ডেইলি। তো আর অনেকের ক্ষেত্রে আবার এটা আবার আরেকটু বেশি সময়ও লাগতে পারে। সো আমি পার্টিকুলারলি অ্যাডভাইস করবো টু এনিওয়ান হুজ লিসনিং যে একটা কোনো প্রিপারেশন ছাড়া একটা আইএলস পরীক্ষা দিতে ঘরে বসে আচ্ছা, দেওয়ার পর দেখতে যে ওটাতে কেমন স্কোর আসে। ওই স্কোরটা যদি আমাদের ডিজায়ার্ড স্কোর হয়, যে হ্যাঁ আমি বাসায় বসে পরীক্ষা দিলাম 6.5 পাইলাম, আমার টার্গেট স্কোরও আসলে 6.5, তাহলে ঠিক আছে, কয়েক সপ্তাহ একটু এক্সাম প্র্যাকটিস করে পরীক্ষা দিয়ে দিই আমরা। বাট আমার টার্গেট স্কোর যদি 7.5 বা 8 হয়, তাহলে আমার কিন্তু সময় দিতে হবে, প্রপার টাইম নিয়ে প্রিপারেশনটা নিতে হবে। আবার অ্যাট দ্য সেম টাইম ওই ব্ল্যাঙ্ক টেস্টটা আপনাকে আপনার গ্রাউন্ড লেভেলের এক্সপার্টিস সম্পর্কে ধারণা দিবে, অ্যান্ড দেন ইউ ক্যান প্ল্যান যে আমার এত ব্যান্ড স্কোর যদি টার্গেট হয় তাহলে আমি এত সময় নিয়ে করব। আমি আচ্ছা। বল পার্ক বলবো আপু যে ইফ সামওয়ান গেটস, মনে করেন 7, একটা ওই কোনো প্রিপারেশন ছাড়া একটা পরীক্ষা দিয়ে এসে যদি 7 পায়, তার যদি 8 পাওয়ার ইচ্ছা থাকে, তাহলে তার অন্তত 6 মাস প্রিপারেশন নেওয়া উচিত। 9 মাস। সো এক ব্যান্ড করে ওভাবে আগাতে হবে আর কি। আর যার কোনো ধরো এই ইংলিশে খুব ভয় পায়, বা সে ইংলিশ মিডিয়াম থেকেও না, ইংলিশে অত বেশি মানে ভালো না আর কি মেইনলি, তো তার কতদিন লাগতে পারে? আপু তাকে তো আমি ফার্স্টে বলবো আইএলস প্রিপারেশনের কথা আগে চিন্তা না করে, আমি তাকে বলবো যে তার ইংলিশের যে গ্রাউন্ড ওয়ার্কটা আছে বা ফাউন্ডেশন বা ভিত্তিটা আছে, ওইটা আগে একবার একটু ঠিক করতে। কারণ আইএলসের যে প্রিপারেশন আছে আপু, ওই আইএলস প্রিপারেশনটা কিন্তু আপনাকে ল্যাঙ্গুয়েজ শেখাবে না বা ল্যাঙ্গুয়েজ প্রিপারেশন শেখাবে না। রাদার আইএলস প্রিপারেশন আমরা এটাই বলি যে আইএলস উইল প্রিপেয়ার ইউ হাউ টু টেক দ্য এক্সাম, যে আপনি একটা পরীক্ষা দিবেন, ওই পরীক্ষাটা কিভাবে দেওয়া উচিত সেইটা নিয়ে আপনাকে টিপস, ট্রিক্স, টেকনিক্স শেখাবে। সো ইফ ইউর ইংলিশ ইজ নট প্রবাবলি অন পার, যেটা আপনি চান, বা ভালো একটা লেভেলে যদি না থাকে, তাহলে আমি ফার্স্টে বলবো যে নিজের বেসিকটা আগে ঠিক করতে। বেসিকটা ঠিক করার পেছনে যদি 5 থেকে 6 মাস আমরা একটু সময় দেই, আর একটু বেশি সময় দিলে আরও ভালো, যত বেশি সময় দিব ল্যাঙ্গুয়েজটা তত ভালো করে শেখা পসিবল। সময় দিয়ে একটা পর্যায়ে আনতে, তারপরে হচ্ছে যে আইএলস এর প্রিপারেশনটা শুরু করতে, তাহলে দেখা যাবে যে একটা বেটার আউটকাম পাওয়া পসিবল আর কি। দ্য সিমরা খান পডকাস্টের এই এপিসোডটা আপনারা দেখছেন পার্পল স্যানিটারি ন্যাপকিনের সৌজন্যে। পার্পল স্যানিটারি ন্যাপকিনের লিক লক টেকনোলজি এবং সুপিরিয়র কমফোর্টেবল ডিজাইন পিরিয়ডের দিনগুলোতে তোমাকে রাখবে স্বাচ্ছন্দ্যে, ঠিক যেমনটা তুমি চাও। নাও ব্যাক টু দ্য শো। ইংলিশ কোর্সেস করাও তুমি? আচ্ছা, ইংলিশ কোর্সেসের মধ্যে একদম ফান্ডামেন্টাল কি থাকে প্রথমে? সো আপু আমার মেইনলি যেই 2টা কোর্স স্টুডেন্টদের মধ্যে অনেক পপুলার, একটা হচ্ছে আমার আইএলস প্রিপারেশনের কোর্সটা, আর আরেকটা হচ্ছে আমার স্পোকেন ইংলিশের কোর্সটা। সো আইএলস প্রিপারেশনের কোর্সটাতে আপু আমি আপনাকে এতক্ষণ যেভাবে বললাম ঠিক ওইভাবেই আমরা স্টুডেন্টদেরকে প্রিপেয়ার করার চেষ্টা করি, যে যারা ঘরে বসে নিজেদের সময়ের মতো নিজেদের ফ্লেক্সিবিলিটি অনুযায়ী প্রিপারেশন নিতে চায়, তাদের জন্য দিস কোর্স ইজ ভেরি সুটেবল। তারা ভিডিওস দেখবে, ভিডিওসে আমরা টিপস অ্যান্ড টেকনিক যেগুলো আছে আমি ওগুলো শিখিয়েছি, অ্যান্ড ভিডিওস দেখার পরে তারা আমাদের যে ফেসবুক গ্রুপটা আছে বা কমিউনিটি আছে, সেখানে তারা নিয়মিত তাদের রাইটিং স্যাম্পল সাবমিট করতে পারে, যেগুলো টিচার্স রিভিউ করে, আমি রিভিউ করি। স্পিকিং টেস্ট দিতে পারে, স্পিকিং টেস্টের মাধ্যমে তাদের ওভারঅল স্পিকিংয়ের যে অ্যাসেসমেন্টটা আছে সেটা আমাদের টিচার্সরা, আমাদের সাপোর্টিং টিচার্সও আছে, আমিও আছি, আমরা সেখানে সাপোর্ট দেই। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম যারা ধরেন ভেরি সুন পরীক্ষা দিবে, তাদের জন্য উই হ্যাভ আ সার্ভিস কল্ড আইসিইউ। সো আইসিইউটা বলার এই উদ্দেশ্য হচ্ছে যে একদম খুবই ইন্টেন্সিভ কেয়ার ইউনিট, যে ওদের এখন ইন্টেন্সিভ কেয়ার লাগবে বিকজ ওরা কিছুদিনের মধ্যে পরীক্ষা দিবে। সো দ্যাটস লাইক অনলি রিজার্ভড ফর পিপল যারা পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করে ফেলেছে, তাদের জন্য একটা খুবই ছোট গ্রুপে 4 থেকে 5 জন স্টুডেন্ট থাকে, যাদের নিয়ে একসাথে
একদম লাইভে প্রবলেম সলভিং এন্ড ডাউট সলভিং গুলো করা and their questions গুলো নেওয়া হয় কোয়েশ্চেন্স নেওয়া হয়, তাদের অ্যাসেসমেন্ট গুলো নেওয়া হয়, সবকিছু করা হয়। আর তার পাশাপাশি আপু আমার যে স্পোকেন ইংলিশ কোর্সটা আছে এটা ইজ ফর একদম বিগিনার্স, যারা হচ্ছে যে ঘরে বসে হয়তো বা একটু স্পোকেন ইংলিশের খুঁটিনাটি বিষয়গুলো শিখতে চাচ্ছেন, একটু কোথা থেকে শুরু করতে হবে বুঝতে পারছেন না। যেমন আমার স্পোকেন ইংলিশ কোর্সে যেমন স্টুডেন্টসরাও আছে আবার গৃহিণীরাও আছে। আমি এজ লিমিটটাই জিজ্ঞেস করতাম তোমাকে হ্যাঁ। এখনই, যে এজ লিমিট আছে কোনো? এটার তেমন একটা এজ লিমিট আপু নাই, বিকজ উই হ্যাভ স্টুডেন্টস একদম ধরেন ইয়াং স্টুডেন্টস যেমন আছে, আমাদের আবার একটু বয়স্ক বা একটু অ্যাডাল্ট স্টুডেন্টসও আছে। সো ইটস ফর পিপল যারা ঘরে বসে আগেন নিজেদের টাইম মতো নিজেদের ফ্লেক্সিবিলিটি অনুযায়ী হয়তো বা দিনে তাদের 10-15 মিনিটের সময়ের বেশি দেওয়ার নাই, এটা এতটুকু অনলাইন সময় ইটস অনলাইন কমপ্লিটলি। সো ওইখানে তারা শিখতে তো পারে। আমি তো বলবো যে যারা দেখছেন আমাদের মতো যারা ঘরে থাকেন, মা ছেলেমেয়েদেরকে পড়াচ্ছেন বা ছেলেমেয়েদেরকে পড়ানোর সময় ছেলেমেয়েরাই হয়তো অনেক ভুল ধরে ফেলে, তো মার তখন কিন্তু একটু খারাপ লাগে। হ্যাঁ। তো ওই মাদেরকেই বলবো যে আপনাদের কিন্তু অপরচুনিটি আছে, অনলাইনে আপনারা ইংলিশ শিখতে পারেন অ্যান্ড ফ্রম দিস ওয়ান্ডারফুল টিচার। ওর তো আমার মনে হয় 2টা ক্লাস করলে একদম মুগ্ধ হয়ে ইংলিশ পেরে ফেলবো আমরা, ইনশাল্লাহ আপু, ইনশাল্লাহ। সো আই উড হাইলি অ্যাপ্রিসিয়েট। আমি ইংলিশ একটা মুভি দেখেছিলাম যে শ্রীদেবী ইংলিশ পারে না, ওকে নিয়ে কত কটু কথা কত কিছু বলে, এন্ড দেন শি গোজ টু আমেরিকা এন্ড দেয়ার শি লার্নস ইংলিশ। সো আমেরিকা যেতে হবে না, বাংলাদেশেই শিখতে পারবেন। ওকে, তাহলে আইএলটিএস এর স্কোর কেন আমার অনেক বেশি হওয়া উচিত? কারণ যত বেশি হবে তাহলে আমি কি বেনিফিট পাবো? সো আপু এইটার আমি যদি আপনাকে একটা ব্রড অ্যান্সার দিই, সেটা হচ্ছে যে আইএলস আমরা কেন দিই? আইএলস আমরা দিই যাতে আমরা যেই ইউনিভার্সিটিতে বা যেই প্রতিষ্ঠানে কাজ করতে যাচ্ছি বা পড়তে যাচ্ছি তাদেরকে আমরা একটা প্রুফ দেখাতে পারি যে আমাদের ইংলিশ এবিলিটিটা কোথায় আছে, রাইট? সো আইএলসের যেমন ব্যান্ড স্কোর হয়ে থাকে আপু, সো ব্যান্ড 6 পেলে আপনার এবিলিটি এক ধরনের, 6.5 পেলে একটু বেটার, 7 পেলে একটু বেটার, অ্যান্ড ইট গোজ আপ টু ব্যান্ড 9। তো বেশিরভাগ প্রতিষ্ঠান বা বেশিরভাগ ইউনিভার্সিটির একটা ন্যূনতম আইএলস স্কোরের রিকোয়ারমেন্ট থাকে। আপনি অ্যাপ্লাই করলে আপনি ওদের ওয়েবসাইটে দেখতে পারবেন যে হয়তো বা কিছু ইউনিভার্সিটির মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে 6.5, আবার কিছু ইউনিভার্সিটির মিনিমাম রিকোয়ারমেন্ট 7। একটু ভালো ভালো ইউনিভার্সিটি বা টপ ইউনিভার্সিটিস যেগুলো আছে অনেক ক্ষেত্রে 7.5ও থাকতে পারে। আবার অনেক ক্ষেত্রে এমনও থাকতে পারে যে আমি যখন অক্সফোর্ডে অ্যাপ্লাই করেছি আপু, তখন আমাকে ন্যূনতম রিকোয়ারমেন্ট বলা হয়েছিল 7, বাট কিছু কিছু ইন্ডিভিজুয়াল সেগমেন্টের আবার একটু বেশি রিকোয়ারমেন্ট ছিল, যেমন রাইটিংয়ে। তো এই জিনিসটা ইজ সামথিং উইচ ইজ মোর ইম্পর্টেন্ট, যে আপনি যে প্রতিষ্ঠানে অ্যাপ্লাই করছেন বা যে ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লাই করছেন তাদের মিনিমাম রিকোয়ারমেন্টটা আপনি মিট করতে পেরেছেন কিনা। মিনিমাম রিকোয়ারমেন্ট মিট করতে পারলে ইউ আর গুড টু গো। আপনার কিন্তু আর খুব বেশি অ্যাডিশনাল বেনিফিট নাই ওইটা থেকে অনেক বেশি পেলে। মিনিমাম রিকোয়ারমেন্ট 7 বাট আপনি পেয়েছেন 8, আপনি অলরেডি মিনিমাম রিকোয়ারমেন্ট মিট করে ফেলেছেন। সো ওই পার্টটুকু কিন্তু ডান। আপনি 8 পাওয়ার কারণে আপনার যে খুব ম্যাসিভ কোনো অ্যাডেড বেনিফিট হবে তা কিন্তু না, আনলেস ওই প্রতিষ্ঠানের বা ওই ইউনিভার্সিটির আইএলসের স্কোরের উপর বেস করে কোনো আলাদা ফান্ডিং বা আলাদা কোনো স্কলারশিপ যদি থাকে, এটা মোস্ট কেসেসে থাকে না। বেশিরভাগ স্টুডেন্টের এটাই একটা মিথ থাকে যে আমি মনে হয় বেশি আইএলস স্কোর পেলে আমার হয়তো বা স্কলারশিপের চান্সটা বেশি হবে বা চান্স পাওয়ার চান্সটা বেশি হবে, বাট দ্যাটস নট রিয়েলি দ্য কেস, বিকজ আপনি যেখানেই অ্যাপ্লাই করছেন ওইখানে অনেকগুলো রিকোয়ারমেন্ট থাকে, যেগুলোর মধ্যে একটা হচ্ছে আইএলস। সো ইফ ইটস লাইক আ স্টেয়ারওয়ে, মানে অনেকগুলো সিঁড়ির ধাপ আছে, একটা ধাপ আইএলস। আপনি অন্য সবগুলো ধাপে কোনো একটা গন্ডগোল করে রাখলেন বাট আইএলসে 9 out of 9 পেলেন, ইট ডাজেন্ট ম্যাটার। আবার একইভাবে আপনার অন্য সবগুলো ধাপে সব ঠিকঠাক আছে বাট আপনি আইএলসে মিনিমাম 6.5 পাওয়ার কথা, আপনি 5 পেয়েছেন, তাহলেও কিন্তু হবে না। সো আপনার ধাপের যেই রিকোয়ারমেন্ট ওই রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করতে হবে। রিকোয়ারমেন্ট ফুলফিল করার পর যদি আপনি এক্সট্রা কিছু একটা অ্যাচিভ করেন বা এক্সট্রা কিছু একটা পান, ওইটা সিচুয়েশন সাপেক্ষে, ওটা ওভারঅল রিকোয়ারমেন্ট সাপেক্ষে ডিফাইন করবে বা ডিসাইড করবে যে আপনি কোনো অ্যাডেড বেনিফিট পাবেন কিনা। মোস্ট কেসেসে আইএলস এর ক্ষেত্রে অনেক বেশি অ্যাডেড বেনিফিট পাওয়া যায় না ইফ ইউ হ্যাভ আ ভেরি ভেরি হাই স্কোর অ্যাবভ দ্য মিনিমাম রিকোয়ারমেন্ট। সো আইএলস এর কথা বুঝলাম, কিন্তু অনেকে বিদেশে পড়ালেখার জন্য বাবা মারা বলতে থাকে, আমিই বলি যে স্কলারশিপ কিন্তু পেতে হবে। হ্যাঁ, স্কলারশিপের ব্যাপারে তোমার ধারণা কি? স্কলারশিপ পাওয়াটা কি শুধু পড়ালেখার বেসিসেই হয়, না এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসও অনেক দরকার হয় একটা? কারণ আমরা বাঙালিরা ইউজুয়ালি শুধু পড়ালেখা এমফাসিস দিয়ে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে কোনো কিছুই থাকে না, আমাদের কোনো সার্টিফিকেট থাকে না। আমরা বাস্কেটবল খেলছি, ভলিবল খেলছি, আমরা একটা গানের প্রতিযোগিতায় অংশগ্রহণ করছি, এগুলো কিছুই আমরা কিন্তু নিয়ে যেতে পারি না। রাইট। সো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আর স্কলারশিপের লিঙ্কটা বলো।
আপু একদম সত্যি কথা বলতে এখন ওয়ার্ল্ডটা এত কম্পিটিটিভ হয়ে গেছে যে আপনি মিনিমাম যেই অ্যাচিভমেন্টগুলা কথা আমরা চিন্তা করি যে আমি অনেক হাই সিজিপিএ পাবো, আমি হয়তো বা ফার্স্ট ক্লাস ফার্স্ট হব, বা আমি একটা পার্ট টাইম জব করব, বা কিছু ভলেন্টিয়ারিং এক্সপিরিয়েন্সেস গ্যাদার করব, ইটস নো লঙ্গার এনাফ জাস্ট এগুলা থাকা যদি আপনি স্পেশালি খুব হাইলি র্যাঙ্কড কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে থাকেন। এক সময় এটা মে হ্যাভ গটন ইউ সামওয়্যার, বাট আপনার এখন চিন্তা করতে হবে যে আপনি যদি খুবই হাইলি র্যাঙ্কড একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেন, হার্ভার্ড হোক, অক্সফোর্ড হোক, কেমব্রিজ হোক, স্ট্যানফোর্ড হোক অর সো অন, আপনি যেই পুল অফ অ্যাপ্লিকেন্টের সাথে অ্যাপ্লাই করছেন তারা এই সব ক্রাইটেরিয়া ওরাও মিট করে। মানে ওদেরও প্রবাবলি অনেক হাই সিজিপিএ আছে, ওদেরও প্রবাবলি অনেক ভালো ভালো পার্ট টাইম জবের এক্সপিরিয়েন্স আছে, ভলেন্টিয়ারিং এক্সপিরিয়েন্সেস আছে, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আছে। সো ইউ আর কম্পিটিং উইথ আ পুল অফ পিপল, স্পেশালি যখন হাইলি র্যাঙ্কড ইউনিভার্সিটিজে আপনি অ্যাপ্লাই করেন যাদের ওই সব জিনিসপত্র আছে। ইউ হ্যাভ টু থিঙ্ক যে হোয়াট সেটস মি অ্যাপার্ট, মানে আমি কোন জিনিসটা হার্ভার্ডের অ্যাপ্লিকেশনে বা অক্সফোর্ডের অ্যাপ্লিকেশনে আনছি যেটা অন্য কারো নাই। সো আমি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের দিক দিয়ে স্টুডেন্টসদেরকে, প্যারেন্টসদেরকে এইটা নিয়েই মাইন্ডফুল থাকতে বলবো যে ডোন্ট ফোকাস অন কোয়ান্টিটি, যে আমার অনেকগুলো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস থাকতে হবে, একদম সিভি ভর্তি, যে সিভিতে লিখে আটাতে পারছি না। দ্যাটস নট নেসেসারি। ফোকাস অন কোয়ালিটি, যে আপনি একটা দুটা যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস হয়তো বা করবেন সেগুলো যাতে খুবই মিনিংফুল অ্যাক্টিভিটি হয়। যেমন আমার অক্সফোর্ড অ্যাপ্লিকেশনে আমার যে সিঙ্গুলার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিটা বা প্রফেশনাল এক্সপিরিয়েন্সটা আমি হাইলাইট করেছিলাম ওয়াজ মাই এক্সপিরিয়েন্স উইথ 10 মিনিট স্কুল। বিকজ আমি 10 মিনিট স্কুলে তখন বেশ কত 6-7 মাস ধরে ইংরেজি তখন পড়িয়েছি, অ্যান্ড আই গট সো মাচ পজিটিভ ফিডব্যাক অ্যান্ড রিচ অ্যান্ড ইম্প্যাক্ট, যেটা অক্সফোর্ডের অ্যাপ্লিকেশনে অন্য কারো থাকবে বলে আমার মনে হয় নাই তখন। যে আমি যেই ধরনের নাম্বারস দেখাতে পারতাম, যে আমি প্রতিটা ভিডিও দিচ্ছি, প্রতিটা ভিডিওতে কাপল অফ মিলিয়ন্স অফ ভিউজ, যেখানে আমি খুব সিম্পল ইংলিশ শেখাচ্ছি, কিন্তু আই এম টিচিং পিপল হাউ টু ইন্ট্রোডিউস দেমসেলভস, হাউ টু আস্ক কোয়েশ্চেন্স, খুব সিম্পল জিনিস। সো আমার এখনও মনে আছে আমি অক্সফোর্ডে যখন ইন্টারভিউ দেই তখন আমি এই নাম্বারগুলো যখন বলি, যে আমি আমার ইন্টারভিউ বোর্ডে যে দুজন ছিল ওনাদেরকে আমি বলেছি যে আমি ডেইলি অলমোস্ট 30 লক্ষ স্টুডেন্টদেরকে পড়াই, তখন ওদের চোখগুলো বড় হয়ে গেছে। তখনই আমি বুঝে গেছি যে আমার অক্সফোর্ডে হয়ে যাবে। মানে দ্যাট ওয়াজ আ সেন্স অফ কনফিডেন্স, বিকজ আই স দের এক্সপ্রেশন চেঞ্জ অ্যান্ড আই নিউ যে তারা এই ধরনের নাম্বারসগুলো কখনো কল্পনাও করে নাই। সো দ্যাট সেট মি অ্যাপার্ট ব্যাক দেন, যে ওরা আরও যাদেরকে ইন্টারভিউ করবে ওদের অনেক কিছু তাদের মনে থাকুক না থাকুক, আমার ইন্টারভিউ থেকে ওদের এই একটা জিনিস মনে থাকবে, যে উই ইন্টারভিউড আ গার্ল ফ্রম বাংলাদেশ যে প্রতিদিন 30-40 লাখ স্টুডেন্টদেরকে ফ্রিতে পড়ায়। সো এনিওয়ান অ্যাপ্লাইং অ্যাব্রড, অ্যাপ্লাইং ফর এনিথিং অ্যাব্রড, আমি এটাই অ্যাডভাইস করবো যে কিপ ইট ইন মাইন্ড যে তোমাদের অ্যাপ্লিকেশনে ডিফারেন্টটা কি, তুমি কি আনছো যেটা আরেকজন অ্যাপ্লিকেন্টের মধ্যে নাই। এক্সট্রা কারিকুলারের দিক দিয়ে ফোকাস অন কোয়ালিটি নট কোয়ান্টিটি, যে আমি অনেক 14-15টা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি করবো, দরকার নাই। একটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি করো, বাট এত ইনডেপথে করো যে ওই একটা এরিয়াতে নো ওয়ান এলস ক্যান বিট ইউ, তাইলেই এনাফ। সো ওইটাই আমি অ্যাডভাইস করবো আর কি। এক্সেলেন্ট। না, দ্যাটস হোয়াট আই ওয়ান্টেড টু হিয়ার অ্যাজ ওয়েল, যে তোমার এখানে এমন হতে পারে যে তোমার কিছু একটাতে প্যাশন আছে, ট্রাই সামথিং ডিফারেন্ট। একদম যে সবসময় ইউ হ্যাভ টু বি দ্য শিপ কি ফ্লক অফ শিপ, কিন্তু একজন আরেকজনকে ফলো করে 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 চলে যায়, হ্যাঁ যেতে থাকে। তো একটু শিপের ওই ফলো করার থেকে নিজে একটু আলাদা কিছু করো, ওইটাই দেখবা কি যে তোমার এক্সট্রাঅর্ডিনারি একটা ট্যালেন্ট হয়ে যাবে অ্যান্ড ইউ ক্যান প্রেজেন্ট ইট। অ্যাবসলিউটলি। আমাদের দেশে সেলফ লার্নিং এই জিনিসের কনসেপ্টটা নাই। কিরকম যে আমরা সবসময় মনে করি যে পড়তে বসবো তো টিচার পড়াবে, কোচিং সেন্টারে গিয়ে পড়বো, নাহলে স্কুলে পড়বো, বা বাবা মা পড়াবে, যাই হোক। সেলফ লার্নিং জিনিসটা নিয়ে তুমি কিছু বলতে চাও কিনা? আমার মনে হয় আপু, দ্য ওয়ে দ্য ওয়ার্ল্ড ইজ প্রোগ্রেসিং বিকজ অফ টেকনোলজি, বিকজ অফ এআই, আমাদের ওভারঅল দ্য ইনফরমেশন অ্যাক্সেস দ্যাট পিপল হ্যাভ, এটা কিন্তু অনেক বাড়তেছে আস্তে আস্তে। সো জাস্ট রিলাইং অন আ সিঙ্গল সোর্স অফ ইনফরমেশন অথবা একজন টিচারের উপর বা একজন কোচিং সেন্টারের উপর ইজ নো লঙ্গার এনাফ, বিকজ তাইলে আপনি ওই টিচারের যতটুকু
নলেজ Knowledge. আছে বা ওই কোচিং সেন্টারের যতটুকু Capacity, ক্যাপাবিলিটি আছে বা ক্যাপাসিটি আছে, ইউ উইল লিমিট ইউর সেলফ টু দ্যাট। আপনি যদি সেলফ লার্নিংয়ে ভালো হন তাহলে কিন্তু ইটস লিমিটলেস। আপনি যেই পরিমাণ ইনফরমেশনে অ্যাক্সেস পাবেন, যে পরিমাণ ধরেন ভিডিওস আউট দেয় যেগুলো থেকে শেখা যায়, বা রিসোর্সেস আউট দেয় যেগুলো থেকে শেখা যায়, ইভেন এআই এর সাথে আপনি যদি বিভিন্ন জিনিস নিয়ে কোয়েশ্চেন করেন, ইউ হ্যাভ টু মেক শিওর যে আপনি যাতে নিজের ক্রিটিক্যাল থিঙ্কিং লেন্সেও চিন্তা করেন যে এআই তো সব কিছু ঠিক বলে না। সো ইভেন এই ধরনের জিনিসপত্রগুলো আপনি যদি চর্চার মধ্যে রাখেন সেলফ লার্নিং এর মাধ্যমে, তাহলে কিন্তু আপনার যে শেখার স্কোপটা আছে ইটস লিমিটলেস। ইউ আর নট লিমিটিং ইউর সেলফ টু আ সিঙ্গল কোচিং সেন্টার অথবা সিঙ্গল একজন টিচার, তখন আপনি আরো অনেক কিছু শিখতে পারবেন। সো আই জেনুইনলি ফিল আপু যে যেভাবে ওয়ার্ল্ড প্রোগ্রেস করছে, যেভাবে টেকনোলজি ইভলভ করছে, সেলফ লার্নার্স যারা আছে, যারা সেলফ মোটিভেটেড, যারা সেলফ অ্যাকাউন্টেবল লার্নার্স, দে উইল গো মাচ ফার্দার, বিকজ তারা ওই যেই অ্যাক্সেস আছে ওই ইনফরমেশনের, ওটাকে প্রপারলি ইউটিলাইজ করতে পারবে। এক্স্যাক্টলি। তাহলে এআইয়ের কথা যেহেতু বললাম, তাহলে এআই নিয়ে এটাই জিজ্ঞেস করি যে বাচ্চারা আজকাল এআই ইউজ করে পড়াশোনা করছে, এইটার প্রোজ আর কনস কি আছে? আমি আপু বলবো যে আপনি যেহেতু বাচ্চাদের কথা বলেছেন, আমি বলবো যে আমি বাচ্চা মিন করছি যে ক্লাস 5, 6, 7 এর বাচ্চারা। আমি পার্টিকুলারলি বলবো আপু প্রোজ অ্যান্ড কনস দুটাই আছে। ফার্স্ট অফ অল, বাচ্চাদেরকে আপনি যদি দেখেন যে কিছু কিছু উন্নত দেশ আছে যেখানে খুবই তারা হয়তোবা প্রো এআই, যে তারা হয়তোবা এআইকে কিভাবে ভালোভাবে ইউজ করে বাচ্চারা শিখতে পারে ওইটা শেখাচ্ছে। আবার কিছু কিছু দেশ আছে যারা এটা নিয়ে খুবই অনেক স্ক্রুটিনি, অনেক ক্রিটিক্যাল, যে একটা সার্টেন এইজের আগে বাচ্চাদেরকে এআইয়ের অ্যাক্সেস দেওয়ার দরকার নেই। আই এম অফ দ্য মাইন্ডসেট আপু যে আই জেনুইনলি ফিল যে একটা সার্টেন এইজের আগে, বিফোর অ্যাটলিস্ট একটা বাচ্চা এই জিনিসটা হয়তোবা ডিফারেন্সিয়েট করতে শিখেছে যে সে যে ইনফরমেশনটা পাচ্ছে এটাকে আমি কোয়েশ্চেন করব বা এটাকে আমি একটু ক্রিটিক্যালি দেখব, যে বয়স পর্যন্ত আমাদের ওই অ্যাবিলিটিটা ডেভেলপ করেনি সেই বয়স পর্যন্ত আই ফিল যে দেয়ার শুড নট বি এআই অ্যাক্সেস গিভেন টু চিলড্রেন। তারা যখন এটলিস্ট ডিফারেন্সিয়েট করতে পারছে যে আচ্ছা আমি এআইকে কোয়েশ্চেন করব, এআই আমাকে যেটা বলছে ইটস নট দ্য ট্রুথ অর দ্য অ্যাবসোলিউট ট্রুথ, তখন ইটস ফাইন। আই ফিল আপু যে দ্য প্রোজ অ্যান্ড দ্য কনস, এটা নিয়ে আপনি জিজ্ঞেস করেছেন, দ্য প্রোজ অফ লার্নিং থ্রু এআই ইজ আপনি প্রবাবলি অনেক ভাস্ট একটা পুল অফ ইনফরমেশনে অ্যাক্সেস পাচ্ছেন, যেটা খুবই ইনস্ট্যান্টলি পাচ্ছেন। অনেক রিসার্চ আরেকটু বড় হয়ে যাওয়ার পর যখন আমরা রিসার্চের কাজ করি, এমন রিসার্চ যেগুলো আমাদের করতে প্রবাবলি অনেক ঘন্টা, অনেক দিন সময় লেগে যেত, ওগুলো কিন্তু এখন অনেক কম সময়ে করে ফেলা যায় ইফ ইউ হ্যাভ, ফর এক্সাম্পল, ক্লড, ইফ ইউ হ্যাভ ChatGPT Pro বা কিছু একটা, যেটা আপনাকে ওই ডিপ রিসার্চটা করে দিবে। সো আই ফিল যে দ্য প্রো ইজ ডেফিনেটলি দ্য ফ্যাক্ট দ্যাট ইউ হ্যাভ মাচ গ্রেটার অ্যাক্সেস টু ইনফরমেশন, কুইকার অ্যাক্সেস টু ইনফরমেশন, ইউ হ্যাভ অলমোস্ট একটা অ্যাসিস্ট্যান্টের মতো আপনার আছে যে আপনার অনেক দিনের কাজকে অনেক কম সময়ের মধ্যে কনডেন্স করে আনতে পারবে। এটার কন হচ্ছে আপু, আই জেনুইনলি ফিল যে আমরা নাম্বার 1, এআই একটা ইনফরমেশন আমাদেরকে দিচ্ছে, ওইটাকে সেকেন্ড লেয়ারে কোয়েশ্চেন করা বা ওইটাকে ক্রিটিক্যালি দেখা, ওইটার এবিলিটি সবার একই স্পিডে ডেভেলপ করে নাই। আমরা এআই যে স্পিডে ইভলভ করতেছে, ন্যাচারালি আমরা তো ওই স্পিডে ইভলভ করতেছি না, যেই কারণে দেখা যাচ্ছে যে আমরা যে ইনফরমেশনটা দেখছি বা যে ইনফরমেশনটা এআই আমাদেরকে ফিড করছে, ওইটার মধ্যে যে ভুল ত্রুটি থাকতে পারে বা ওটাকে যে ক্রিটিক্যালি দেখতে হবে, ওইটার এবিলিটি আমাদের এখন পর্যন্ত এনাফ ডেভেলপ করেনি, যে কারণে আমরা রাইট ইনফরমেশন কোনটা, রং ইনফরমেশন কোনটা, ওইটাকে প্রপারলি হয়তো বা ডিফারেন্সিয়েট করতে পারছি না। সেকেন্ড হচ্ছে এআই আমরা অনেক মিসইউজ করতেছি আপু, বিকজ উই ক্যানট থিঙ্ক অফ ইট দিস ওয়ে যে এআই আমাদের লাইফ ইজি করার জন্য এক্সিস্ট করতে পারে, বাট এআই আমাদের ক্রিয়েটিভিটি রিপ্লেস করার জন্য বা আমাদের প্রবলেম সলভিং এবিলিটি রিপ্লেস করার জন্য এক্সিস্ট করতে পারে না। বিকজ এটা হইলেই আপনি দেখবেন না এখন অনেক জায়গায় অনেকে বলে যে এআই একদিন হিউম্যানদেরকে রিপ্লেস করে ফেলবে। কেন বলছে? বিকজ ধরেন এই যে দের আর সার্টেন থিংস যেগুলো আমরা ওভার ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছি অন এআই ফর, যে আমরা চিন্তা করছি যে এআই আমাদের সব চিন্তাটা করে দিবে, প্রবলেম সলভিংটা করে দিবে, ক্রিটিক্যাল থিঙ্কিংটা করে দিবে, বাট দ্যাটস নট দ্য কেস। দের আর সার্টেন থিংস that make us human, that make us creative, যেটা কিন্তু AI replace করতে পারবে না, but we have to be mindful যে আমরা যাতে ওই
জিনিসটা চর্চা করতে থাকি। আমরা যাতে কনস্ট্যান্টলি এটা চিন্তা না করি যে আমার একটা পেপার লিখতে হবে, একটা রিসার্চ লিখতে হবে, পুরাটাই এআই করে দিবে, তাহলে তো আমার ব্রেন ওয়ার্ক আমি করলাম না। অ্যান্ড ইয়োর ব্রেন ইজ জাস্ট লাইক এনি আদার মেশিন। আপনি একটা মেশিন যদি অনেক দিন ধরে ফেলে রাখেন কোথাও, ওই মেশিনটাতে কিন্তু আস্তে 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 জং ধরে যাবে। আপনার ব্রেনেও সেম, যে আপনি ফেলে রাখলেন, আপনি ভাবলেন এআই আমার সব কাজ করে দিবে, বাট যেই ক্ষতিটা আপনার ব্রেনের হচ্ছে ওইটা কিন্তু আর ইটস নট গোইং টু বি, ইউ ক্যান ফিক্স ইট আফটার আ সার্টেন পয়েন্ট। সো ওটাতে যখন জং ধরে যাবে ওইটা আপনি ফিক্স করতে পারবেন না। সো আই ফিল যে এআই এর পজিটিভ দিকগুলোকে আমরা যদি পজিটিভলি ইউজ করা শিখি, তাহলে ইভেনচুয়ালি ইন দ্য ফিউচার ইট উইল হেল্প আস বি সেট অ্যাপার্ট ফ্রম দোজ যারা এআই ভালো মতো ইউজ করতে পারছে না, তাদের থেকে আমাদের মধ্যে একটা ডিফারেন্সিয়েশন তৈরি করবে, অ্যান্ড ইট উইল হেল্প আস স্টে আহেড অফ দ্য কার্ভ। বাট অ্যাট দ্য সেম টাইম ফুললি রিলাইং অন এভরিথিং ফর এভরিথিং এআই এর উপর, এটা কিন্তু আমাদের অনেক বড় ক্ষতি করবে। সো হোয়াট মেক্স হিউম্যানস ইউনিক, হোয়াট মেক্স হিউম্যানস, ওই জিনিসগুলো যদি আমরা ধরে রেখে এআই এর একটা মানে ব্যালেন্স খুঁজে বের করতে পারি আপু, তাহলে প্রবাবলি ইজ দ্য বেস্ট ওয়ে টু গো ওয়ার্কিং। আই থিঙ্ক সো টু, আই এগ্রি উইথ ইউ 100%। আর এআই বলা হয় যে এআই ইজ ফর দ্য এডুকেটেড। সো অনেকেই মনে করি যে আমাদের এডুকেশনের কি দরকার, এআই তো আছেই। তো আমার মনে হয় যে এই জায়গাটায় অনেক বড় ভুল। এআই থাকলেই হবে না, তুমি এডুকেশন নাও, তুমি যে এডুকেটেড হও, দেন অনলি ইউ ক্যান চ্যালেঞ্জ এআই অর ইউজ এআই। তো তোমার নতুন একটা ভেঞ্চার আমি দেখলাম, মানে আই ফাউন্ড ইট সো ইন্টারেস্টিং। আই উইশ আমার বাচ্চারা এখন ওই যে একদম ছোট টিনিমিনি এই যে থাকতো, তাহলে ওইটাই দেখতো। তো আমরা বাইরের দেশের অনেক কন্টেন্ট দেখতাম আগে, মিস রেচেল, ব্লিপি, অ্যান্ড নাও উই হ্যাভ আওয়ার মিস মুন। সো তুমি মিস মুনটা স্টার্ট করলা কেন, বা কিভাবে এই আইডিয়াটা আসলো? আপু, আই থিঙ্ক এটা স্টার্ট করার পেছনে আমার মেইন কোর যে রিজনটা ছিল ওটা হচ্ছে যে আই ফেল্ট ফর কোয়াইট আ লং টাইম যে আমাদের দেশে ভালো এডুকেটিভ কন্টেন্ট ফর চিলড্রেন খুব একটা নাই, যে কারণে দেখা যায় যে বাচ্চারা খুবই ফাস্ট পেসড কন্টেন্ট দেখে, খুবই হাইলি স্টিমুলেটিং কন্টেন্ট দেখে, অথবা আমাদের সাবকন্টিনেন্টের কন্টেন্টগুলো দেখে, যেটার কারণে দেখা যাবে যে আপনি দেখবেন যে অনেক ছোট ছোট বাচ্চা র্যান্ডমলি হিন্দি কথা বলছে। কেমনে হিন্দি শিখেছে ওরা? বিকজ ওরা হিন্দিতে হয়তো বা কার্টুন দেখেছে বা কিছু একটা কন্টেন্ট দেখেছে। সো আই ফেল্ট দ্যাট দের ওয়াজ আ হিউজ নিড ফর স্পেস যেখানে আর্লি চাইল্ডহুড রিসার্চ দ্বারা সায়েন্টিফিক্যালি রিসার্চ বা সায়েন্টিফিক্যালি রিসার্চ ব্যাকড কন্টেন্ট থাকা দরকার। সো আই ফিল দের ওয়াজ আ নিড ফর দ্যাট। এবং এই কারণে আমি যখন রিসার্চ করা শুরু করি যে কি করা যায়, I explored a lot of foreign channels and I saw যে কাদের বেস্ট প্র্যাকটিসেস কী কী, যে কোন জায়গায় ওরা কিভাবে শেখাচ্ছে, কোন চ্যানেলগুলোর বেস্ট প্র্যাকটিসেস কী, বা গ্লোবালি অ্যাকচুয়ালি আর্লি চাইল্ডহুড নিয়ে কী কী করা হচ্ছে। সো এটা নিয়ে আমি অনেক পড়াশোনা করা শুরু করি, অনেক ঘাটা শুরু করি। তারপরে আই অলসো স্পোক টু আ লট অফ প্রফেশনালস যারা হচ্ছে যে আর্লি চাইল্ডহুড নিয়ে বাংলাদেশে কাজ করছেন, অ্যান্ড তাদের সাথেও কথা বলে আমি এটা ফিগার আউট করা ট্রাই করি যে স্পেশালি প্রাইমারি বা প্রি প্রাইমারি ইয়ার্সগুলোতে বাংলাদেশে তারা কি কি ঘাটতি দেখতে পাচ্ছেন, যে কোন জায়গাগুলোতে আসলে বেশি কাজ করা দরকার। অ্যান্ড সেখান থেকেই আমার মনে হয় যে দেয়ার শুড বি প্ল্যাটফর্ম, দেয়ার শুড বি আ প্লেস যেখানে বাচ্চারা জয়ফুলি আনন্দ নিয়ে খেলার ছলে ছলে বিভিন্ন জিনিস শেখার একটা সুযোগ পায়। অ্যান্ড সেখান থেকেই আমার মেইনলি মিস মুনের আইডিয়াটা শুরু, যে আই ওয়ান্টেড kids to have a safe space. I wanted children to have a safe প্লেস যেখানে তারা গানের মাধ্যমে, খেলার মাধ্যমে খুব জয়ফুলি, ওরা বুঝবেও না যে ওরা জিনিসপত্র শিখে যাচ্ছে, বাট আসলে খুব সুন্দর করে ওই এনজয় করার মাধ্যমেই তারা শিখে যাবে। এবং সেখান থেকেই আমার মিস মুনের আইডিয়াটা আসছে আপু। ইয়েস, আমি আর্লি চাইল্ডহুডের উপরে আমিও কোর্স করেছি। সো আর্লি চাইল্ডহুডের ব্যাপারটাই কিন্তু এটা, যে আমরা অনেক সময় বলি যে 2.5 বছর 3 বছরের বাচ্চারা, মারা বলে যে আমার বাচ্চা পড়তে চায় না, পড়ালেখা করাতে পারছি না, বসাতে পারছি না। বাট তুমি যে কনসেপ্টটা বললা যে খেলার মাধ্যমে, গানের মাধ্যমে, আর্লি চাইল্ডহুডের ব্যাপারটাই এটা, যে ওই ছোট বয়সের বাচ্চাদেরকে ওই পড়তে বসায় হাতে পেন্সিল দিয়ে করানোটা হচ্ছে সবচেয়ে বড় ভুল। ওই খেলার মাধ্যমে, ছড়ার মাধ্যমে, গানের মাধ্যমে শেখাতে হবে। সেটা এখন মিস মুন থেকে শিখুক বা মা নিজে করুক। হ্যাঁ, অ্যাবসলিউটলি রাইট। আই অলসো ফিল আপু যে ধরেন আমি এবার আমেরিকায় যখন গিয়েছিলাম, আমি IVLP প্রোগ্রামে গিয়েছিলাম, তখন আমি বেশ কয়েকটা প্রি স্কুলও ভিজিট করতে পারি। অ্যান্ড দ্য কমন পারসেপশন আপু, স্পেশালি ধরেন একটু উন্নত দেশগুলোতে, যেমন জাপানে বলেন
বা ইউরোপিয়ান দেশগুলোতে বলেন, একটা খুব কমন পারসেপশন আছে যে 3-4 বছরের বাচ্চাদেরকে কিন্তু একাডেমিক জিনিসপত্র শেখানোর দরকারও নাই। ওদেরকে খেলতে দিতে হবে, ওদেরকে এক্সপ্লোর করতে দিতে হবে, ওদের প্রবলেম সলভিং, ক্রিটিক্যাল এবিলিটি এগুলোর মাধ্যমে এমনিতেই ডেভেলপ হবে, ওদেরকে গুড ভ্যালিউজ শেখাতে হবে। তো তোমাকে যদি আমি জিজ্ঞেস করি যে আসলে 3-4 বছরের বাচ্চাদেরকে কি আসলে বই হাতে কলম দিয়ে বসিয়ে দেওয়া উচিত? আপু, আমি এটার একদম যদি ডিরেক্ট অ্যান্সার দিই, দরকার নাই, এটার একদমই দরকার নেই। আপনি যদি জাপানের এডুকেশন সিস্টেম দেখেন বা আপনি যদি দেখেন ইউরোপিয়ান যে এডুকেশন সিস্টেমগুলো আছে, সেখানে কিন্তু 6 থেকে 7 বছর পর্যন্ত বাচ্চাদেরকে একাডেমিক কিছু শেখানোই হয় না। ওখানে বাচ্চাদেরকে খেলতে দেওয়া হয়, তারা খেলতে খেলতে শিখে, খেলতে খেলতে একটু ব্যথা পায়, খেলতে খেলতে এক্সপ্লোর করে, দে স্টে ইন নেচার, দে প্লে, দে গেট টু বি চিলড্রেন। এটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট আপু। বাচ্চাদেরকে বাচ্চাদের মতো থাকতে দিতে হবে। সো বাচ্চাদের কি কি তারা এনজয় করে, তারা খেলতে এনজয় করে, খেলার মাধ্যমে দেখবেন যে তারা প্রবলেম সলভিং এমনিতেই শিখছে, ক্রিটিক্যাল থিঙ্কিং এমনিতেই শিখছে, শেয়ার করা এমনিতেই শিখছে, সোশ্যাল স্কিলস এমনিতেই শিখছে। আপনার শেখাতে হবে না যে আচ্ছা তুমি ওর সাথে এটা করো, দেখবেন যে সে এমনিতেই সে শিখে যাচ্ছে খেলার মাধ্যমে। বাট আপনি যখন ওই বাচ্চাকে, এই একই বাচ্চাকে আপনি যখন একাডেমিক প্রেশার দিয়ে দিবেন ফ্রম 3 to 4 years of age, সে কিন্তু ছোটোবেলা থেকেই একটা পারফরমেন্স এংজাইটিতে ভুগবে, একাডেমিক একটা প্রেশারে ভুগবে যে তাকে পারফর্ম করতে হবে, তাকে শিখতে হবে। ফর দ্য ফার্স্ট আই ফিল 6 to 7 years অফ আ চাইল্ডস লাইফ আমাদের তাদেরকে ভালো মানুষ হওয়া শেখানো দরকার, তাদেরকে গুড ভ্যালিউসগুলো শেখানো দরকার। এরপর তাদেরকে আপনি একাডেমিক্যালি যেখানেই দিবেন সে শিখে ফেলতে পারবে, ট্রাস্ট মি। ABCD শেখার অনেক সময় আছে, 1 2 3 4 শেখার অনেক সময় আছে। তারা স্কুলে একবার ঢুকে পড়ার পর তাদের ওটা এমনিই শিখতে হবে, না শিখে উপায় নেই। বাট ফর দ্য ফার্স্ট ফিউ ইয়ার্স অফ লাইফ, টিচ দেম হাউ টু বি গুড হিউম্যান বিংস, টিচ দেম দ্য ভ্যালিউস, লেট দেম প্লে। তারা নেচারে থাকুক, তারা খেলুক। ওই যেই ফাউন্ডেশনটা তখন তাদের তৈরি হবে, এটা কিন্তু তারা অনেক বড় হয়ে যাওয়ার পরও তাদেরকে অনেক অনেক বেশি হেল্প করবে। বিকজ তারা প্রবলেম সলভিং শিখবে, ক্রিটিক্যাল থিঙ্কিং শিখবে, এগুলো সব কিন্তু ইভেনচুয়ালি যখন তারা বড় হবে, দে উইল হেল্প দেম ইভেন মোর। সো আই ফিল যে এটা আমাদের মানে একাডেমিক প্রেশার 2-3 বছর 4 বছরের বাচ্চাদের একাডেমিক প্রেশার দেওয়া উচিত না। একদমই উচিত না। এবং মা বাবারা দুজন বসে গান গাক, তোমার মিস মুন দেখুক, শিখুক। প্রথমে ওনাদের খেলতে দিতে হবে। ইভেন বাবা মাও মানে গান ছড়া, আমি যখন আমার বাচ্চা হয়েছে তখন আমি টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার আর জ্যাক এন্ড জিল ওয়েন্ট আপ দ্য হিল, আমাদের সময় কয়টা ছড়া আর মনে ছিল। আমার যখন ফার্স্ট আমার বাচ্চা হলো, আমি অনেকগুলো পোয়েম শিখেছি, ছোট বাচ্চাদের পোয়েম শিখেছি, অ্যান্ড দ্যাট হেল্পড মি আ লট। বিকজ ওইভাবে করে কিন্তু ওই যে ছোট একটা বাচ্চা, ওখান থেকে কিন্তু সে শিখে, মা যেটা বলে, বাবা যেটা বলে, ওইটাই কিন্তু ফার্স্ট লার্ন। অ্যাবসলিউটলি। আর ফর দ্য ফার্স্ট ফিউ ইয়ার্স অফ লাইফ আপু, একটা বাচ্চার কিন্তু সেফ অ্যাডাল্ট বলতে তার বাবা মাই। অ্যান্ড বাবা মা যত বেশি সময় দিবে, বাবা মার টাইমের এবং বাবা মার মানে কোম্পানির আর কোনো বিকল্প কিন্তু একটা শিশুর জীবনে নাই। সেটা স্ক্রিনও না, সেটা হয়তোবা অন্য কোনো কেয়ার গিভারেরও না, কোনো ডে কেয়ারে দিয়ে দিলে তারাও কিন্তু বিকল্প না। আই ফিল যে প্যারেন্টসরা ওই যে ফিক্সড অ্যাডাল্ট হিসেবে একটা বাচ্চার লাইফে তারা থাকেন, ওনারা যদি প্রপার সময়টা দেন বা ওনারা যদি ওই প্রপার এফার্টটা দেন বা একটু মাইন্ডফুলি চিন্তা করেন হাউ, বিকজ একটা বাচ্চা কিন্তু ইজ অলমোস্ট লাইক অ্যান এমটি ভেসেল আপু। আপনি যেটা পোর করবেন ওইটাই কিন্তু ওই ভেসেলটার পুরো শেপটা বা পুরো সে কীরকম গঠন হবে, সে কীরকম চিন্তা শক্তি হবে, ওটা কিন্তু পুরাটাই ডিসাইড করবে। সো হোয়াট এভার ইউ পোর ইন টু ইট ইজ হোয়াট ইউ গেট। আই ফিল এই কারণে অ্যাজ প্যারেন্টস বা অ্যাজ প্রাইমারি কেয়ার গিভার বাচ্চার যে হবে, তারা যদি ওই বন্ডিংটাই ফার্স্ট ফিউ ইয়ার্সে একটু স্ট্রং করতে পারেন, আই থিঙ্ক বাচ্চা ইজ সেট ফর লাইফ। তারপরে সে অন্য যে কোনো কিছু ম্যানেজ করতে পারবে। এক্স্যাক্টলি, আই অ্যাবসলিউটলি অ্যাগ্রি। আচ্ছা, আজকাল প্যারেন্টসরা বাচ্চাদেরকে পড়াতে গিয়ে কিছু মিস্টেক করে ফেলে। সেই মিস্টেকগুলো তো একটা তো আমরা অবশ্যই যে একাডেমিক প্রেশার, বা এছাড়া কি আর কোনো মিস্টেক আছে যেটা প্যারেন্টসরা সবাই করে বাচ্চাদেরকে পড়ানোর সময়? কম্প্যারিজন আই থিঙ্ক আপু ইজ সামথিং, যেহেতু আমরা একাডেমিক প্রেশারের কথাটা অলরেডি বলেছি, এটা আমি আবার বলবো না, যে ছোটোবেলা থেকে আসলে একাডেমিক প্রেশার বা একটা মার্ক দিয়ে বাচ্চাকে ডিফাইন করা বা একটা মার্ক দিয়ে বাচ্চার এবিলিটি ডিফাইন করা, এটার অনেক প্রবলেম আছে। সো একটা বাচ্চাকে যখন আপনি ছোটোবেলা থেকেই, ও যদি ম্যাথসে মনে করেন C পাইলো, D পাইলো, অ্যান্ড ওইটাই ওর জন্য একটা ডিফাইনিং ফ্যাক্টর হয়ে যায়, আরে
তুমি এত খারাপ কেন করছো, এটা কিন্তু লাইফ লং ওর মধ্যে একটা নেগেটিভ ফিলিং রিগার্ডিং ম্যাথ তৈরি করবে অ্যান্ড একটা নেগেটিভ ট্রমার মতো তৈরি করবে যে এই নাম্বারটাই মনে হয় ডিফাইন করে হাউ গুড আই রিয়েলি অ্যাম। এটা হওয়া উচিত না। সো একাডেমিক প্রেশার সাইড আপু, আই ফিল কম্প্যারিজন ইজ সামথিং যেটা স্পেশালি সাউথ এশিয়ান হাউস হোল্ডসে অনেক বেশি হয়। কাজিনের সাথে কম্পেয়ার করা, ফ্রেন্ডের সাথে কম্পেয়ার করা, অন্য সিবলিং থাকলে ওই সিবলিংয়ের সাথে কম্পেয়ার করা, পাশের বাসার নেবারের সাথে কম্পেয়ার করা। কম্পেয়ার করার তো অনেক সুযোগ আছে, কম্পেয়ার করার কেউ না থাকলে নিজেরা যেরকম করেছি সেটার সাথে কম্পেয়ার করা। সো এই কম্প্যারিজনটা আই ফিল ইজ রিয়েলি আননেসেসারি, বিকজ মানে এক একজন কিন্তু দে আর দেয়ার ওন হিউম্যান বিংস। একটা বাচ্চা যখন আসে আস্তে আস্তে সে যখন বড় হয়, দে আর গ্রোয়িং ইন টু দেয়ার ওন সেলফ, মানে সে তার নিজের একটা পাথ থাকবে লাইফে, সে নিজের মতো একটা মানুষ হবে, অ্যান্ড দেয়ার উইল বি নো আদার পার্সন লাইক দ্যাট বেবি ইন দ্যাট ওয়ার্ল্ড, রাইট? সো ওই মানুষটাকে যখন আমরা কনস্ট্যান্টলি কারোর সাথে তুলনা করি যে আরে ও পারতেছে তুমি পারতেছো না কেন, বা তোমার কাজিন পারছে তুমি পারছো না কেন, তখন কিন্তু সবসময় ওর মধ্যে ওই একটা মাইন্ডসেট তৈরি হয়ে যায় যে ওর আশেপাশের মানুষজনের সাথে ওর ওই অ্যাঙ্কারটা তৈরি হয় যে ওই মানুষটা যত ভালো ওইটাই মনে হয় দ্য বেস্ট ওয়ে টু বেঞ্চমার্ক, বা ওইটাই ওর জন্য বেঞ্চমার্ক। বাট একটা মানুষ কিন্তু যখন এক্সটার্নালি মোটিভেটেড হয় এভাবে, তখন কিন্তু সে সবসময় ওই এক্সটার্নাল সোর্সেস অফ মোটিভেশনই খুঁজবে যে আমার ওই মানুষটার মতো হইতে হবে, বা ওই মানুষের সাথে ওইটাই আমার বেঞ্চমার্ক। বাট সে যখন ইন্ট্রিনসিক্যালি মোটিভেটেড হয় আপু, যে না আমার পারফরমেন্স ইজ নট লিঙ্ক টু এনিওয়ান এলস, অন্যরা যেটা করছে করুক, দ্যাটস গ্রেট, ভালো কিছু শেখার থাকলে আমি শিখবো, খারাপ কিছু শেখার থাকলে আমি শিখবো না। বাট আমি যদি ইন্ট্রিনসিক্যালি মোটিভেটেড হই যে আই কম্পেয়ার মাই সেলফ টু অনলি মাই সেলফ, তখন কিন্তু দ্য বার ইজ মাচ হায়ার। ইউ আর নট কম্পেয়ারিং ইয়োর সেলফ উইথ পাশের বাসার নেইবার, বাট আপনি তখন কম্পেয়ার করছেন নিজেকে উইথ হাউ গুড আই অ্যাম টুডে ভার্সেস হাউ মাচ বেটার আই ক্যান বি টুমরো। সো আমার জাস্ট এটাই মনে হয় যে কম্প্যারিজন ইজ সামথিং যেটা লাইফ লং বাচ্চাদের মধ্যে অনেক ইনসিকিউরিটি তৈরি করে, অনেক পারফরমেন্স অ্যাংজাইটি তৈরি করে, অনেক দেখা যায় যে এই যে একটা এক্সটার্নাল অ্যাপ্রুভালের উপর আমার রিলাই করতে হবে এইরকম একটা মাইন্ডসেট তৈরি করে, রাদার দেন ওদেরকে ইন্ট্রিনসিক্যালি মোটিভেট করা, ওদেরকে নিজেদের সাথে কম্পিট করতে শেখানো, সো দ্যাট দে ক্যান মানে বি বেটার দেন দে আর নাও। সো এই জিনিসটা আমার মনে হয় যে সাউথ এশিয়ান হাউসহোল্ডসে অনেক বেশি হয়। এটা থেকে একটু বের হয়ে আসতে পারলে মনে হয় এটা থেকে বের হয়ে আসতে হবে। আর ইভেন অ্যাজ প্যারেন্টস যদি মা বাবার কখনো বলতে ইচ্ছে করে কারো কথা, তাহলে বলুক না, এই তুমি আইনস্টাইনের মতন হতে পারো না, কেন পাশের বাসার নেইবারের ছেলেটা দিয়া একটু বেশি অনেক ঠিক কথা বলছেন। হ্যাঁ, একটা বারটা একটু উপরে করি, একটু বলুক আইনস্টাইনের মতন হও, নিউটনের মতন হও, তাই না? অ্যাবসলিউটলি, এটা আপনি খুব ভালো কথা বলছেন। আচ্ছা, তো আমি বাবা মারা আসলে অনেক ভুগতেছে আজকাল, বিকজ আমাদের এখন অনেক ডিস্ট্র্যাকশন, এটা নিয়ে নতুন করে বলার কিছু নাই, গ্যাজেটস, গেমস বলো, সব কিছু দিক থেকে। সো আমি যদি তোমার থেকে জানতে চাই যে প্যারেন্টস হিসেবে কিছু টিপস যদি দাও যে বাচ্চাকে পড়াশোনায় ইন্টারেস্টেড করবে কিভাবে একটা প্যারেন্ট। আপু, আই am not a parent, so আমি প্যারেন্টের পয়েন্ট অফ ভিউ থেকে বলবো না, বাট আমি একজন টিচারের পয়েন্ট অফ ভিউ থেকে বলবো। আর অলসো আ টিচার যে আই ফিল ফরচুনেট যে আমি বেশ কিছু ভালো ভালো প্রি স্কুল ভিজিট করার সুযোগ পেয়েছি রিসেন্টলি আমেরিকায়। সো সেখানেও আমি দেখেছি যেটা, সেটার উপর বেস করে আমি আপনাকে এটার অ্যান্সার দিতে পারবো। যে আমি একটা খুব ইউনিক এক্সাম্পল দিই আপু, আমি একটা বাচ্চাদের মিউজিয়ামে গিয়েছিলাম, সেটা মনে হয় ওয়াশিংটন ডিসিতে ছিল। ওই মিউজিয়ামটাতে এন্টায়ার কনসেপ্টটাই হচ্ছে ল্যাঙ্গুয়েজ রিলেটেড মিউজিয়াম, মানে প্রতিটা ফ্লোরে ওরা বিভিন্ন রকম অ্যাক্টিভিটি রেখেছে বাচ্চাদের জন্যে যেগুলা ল্যাঙ্গুয়েজ লার্নিং রিলেটেড। সো যেমন একটা ফ্লোর ছিল যেই ফ্লোরে হচ্ছে একটা ক্যারিওকি সেট আপ আপু, যে একটা রুমে আপনি ঢুকবেন, একটু হালকা ডিম লাইট করা রুম, অনেকগুলো বাচ্চা সেখানে একদম রোতে 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 বসে আছে, আর সামনে খুব বড় একটা স্ক্রিনে বিভিন্ন গান প্লে হচ্ছে, আর গানগুলো বাচ্চারা সিলেক্ট করতে পারে, ওখানে একজন সিলেক্ট করার জন্য আছে। সো বাচ্চারা বলে দিতে পারে যে ওরা কার গান শুনতে চায়। সো টেইলর সুইফটের গান শুনতে চাইলে তারা টেইলর সুইফটের গান ক্যারিওকি মেশিনে আসবে, স্ক্রিনে আসবে। তারা যদি এখন যেমন বাচ্চাদের মধ্যে খুব পপুলার হচ্ছে ক্যাটসাই নামের একটা গ্লোবাল গ্রুপ, সো ওরা যদি ওদের গান শুনতে চায় তাহলে ওই গানগুলো ওখানে হোয়াটএভার, সো ওখানে গান আসতে থাকে। সো আমি যেমন দেখলাম, আমি জাস্ট দাঁড়ায় আছি এক কর্নারে, আই এম সিইং যে ওখানে বাচ্চারা কি করছে। দেখলাম যে 3-4 ফ্রেন্ড তারা গেল, গিয়ে বললো যে তারা টেইলর সুইফটের গান শুনতে চায়, শেক ইট অফ যেই গানটা আছে শেক ইট অফ গানটা শুনতে চায়। সো ওরা বললো, সো ক্যারিওকির স্ক্রিনে শেক ইট অফ আসা শুরু করলো। সো গান বাজতেছে, আর ক্যারিওকিতে কি হয় যে স্ক্রিনে লিরিক্সগুলো আসতে থাকে, লিরিক্স দেখে দেখে আপনি গান গাবেন। তো আমি দেখলাম যে সবগুলো বাচ্চা, যে 3-4 জন আর কি যারা উঠছে,
তারা টেইলর সুইফটের গান শেক ইট অফ প্লে করা শুরু করলো, তারা মুখস্থ ওই গানটা গাচ্ছে অ্যান্ড দে আর এনজয়িং দেমসেলভস, তারা লাফালাফি করছে, খুশি হচ্ছে, ওদের প্যারেন্টসরা ওখানে দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করছে অ্যান্ড ওখানে গান বাজতেছে, গানের লিরিক্সের সাথে দেখে 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 তারা গানটা গাইছে। দেন আই কেপ্ট থিঙ্কিং যে এইটা এখানে কেন, মানে ইটস আ মিউজিয়াম, এখানে তো এই ধরনের অ্যাক্টিভিটি ইজ আনইউজুয়াল। তো আমি ওখানে জিজ্ঞেস করলাম একজনকে যে হোয়াট ইজ দ্য পারপাস অফ দিস অ্যাক্টিভিটি, যদিও এটার আনসার একটু একটু আমার জানা ছিল, বাট আমি তাও জিজ্ঞেস করলাম বিকজ আই ওয়ান্টেড টু নো। তো বললো যে আমরা বাচ্চাদেরকে এমন এমন অ্যাক্টিভিটি এবং কন্টেন্টের মাধ্যমে শেখাতে চাই যেগুলো তারা রিলেট করতে পারে এবং যেগুলো তারা এনজয় করে। আপনি যদি ইংলিশে তাদেরকে বিভিন্ন জিনিস শেখান যে আচ্ছা আজকে আমরা ভোক্যাবুলারি শিখবো, আজকে তোমাদেরকে একটা ইডিয়াম শিখাই, ইডিয়ামটা হচ্ছে শেক ইট অফ। শেক ইট অফের মানে কি জানো? শেক ইট অফ মানে হচ্ছে কঠিন পরিস্থিতি হলে ব্লা 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 ব্লা, এটা ভার্সেস আপনি ওদেরকে টেইলর সুইফট, ওরা যদি টেইলর সুইফট পছন্দ করে, টেইলর সুইফটের শেক ইট অফটা ছেড়ে দিলেন, তারা শেক ইট অফ গান গাইতে গাইতেই শিখে গেল যে শেক ইট অফের মানে কি, যে কোনো কঠিন পরিস্থিতি হইলে ইউ শেক ইট অফ, আপনি এটা নিয়ে পড়ে থাকবেন না। সো উনি আমাকে এটাই এক্সপ্লেন করলেন যে আমরা বাচ্চাদেরকে এমনভাবে শেখাতে চাই, এমন কন্টেন্ট ইউজ করে শেখাতে চাই যেগুলো তারা এনজয় করে, যেগুলো তাদের জন্য রিলেটেবল। এক এক জেনারেশনের জন্য কিন্তু এক এক ধরনের কন্টেন্ট রিলেটেবল, আবার আর খুব দ্রুত এটা আবার চেঞ্জও হয়। সো ওইগুলো ইউজ করে আমরা যখন ওদেরকে শেখাই, ওদের মেমোরি রিটেনশনটা ভালো হয়, ওরা অনেক এনজয় করে, দে ক্যান ফোকাস। আজকাল মানুষজনের, শুধু বাচ্চাদেরও না, অ্যাডাল্টদেরও কিন্তু ফোকাস করতে অনেক কষ্ট হয় অন আ টাস্ক ফর আ ভেরি লং পিরিয়ড অফ টাইম। বাট আপনি যখন এমন একটা অ্যাক্টিভিটি দিয়ে তাদেরকে শেখাবেন যেটা তারা এনজয় করছে, রিলেট করছে, ওরা ফোকাস ধরে রাখতে পারে, উইচ ইন টার্ন তাদের মেমোরি রিটেনশন, তাদের রিকল করার এবিলিটিটাকেও আরও অনেক বেটার করে। সো দে উইল রিমেম্বার। আমার তখন মনে হলো যে আসলেই তো, মানে ক্যারিওকি দিয়ে বা গান দিয়ে বা বিভিন্ন রকম অ্যাক্টিভিটি দিয়ে যখন আমরা শিশুদেরকে বিভিন্ন জিনিস শেখাবো, দ্যাটস গুড, ইভেন নট অনলি ফর কিডস বাট অলসো ফর অ্যাডাল্টস। বিকজ আমার মনে আছে যে আমরা 3-4 জন ডেলিগেট ওখানে ওই একই রুমে ছিলাম, আমরাও তারপর টেইলর সুইফটের শেক ইট অফ গান ছেড়ে আমরাও অনেকক্ষণ গাইলাম অ্যান্ড আমাদেরও মজা লাগলো। অ্যান্ড মনে হলো যে এটা থেকে অ্যাকচুয়ালি যারা একদম বিগিনার্স আছে তারা কিন্তু অনেক মজায় মজায় শিখতে পারবে। সো আই ফিল, টু আনসার ইউর কোয়েশ্চেন, অনেক বেশি কথা বলে ফেলছি, বাট টু আনসার ইউর কোয়েশ্চেন, আই থিঙ্ক one of the best ways to teach children is being relatable. ওদের জেনারেশন কি জিনিস দেখছে, কি কন্টেন্ট কনজিউম করছে, কি জিনিস এনজয় করছে, অ্যাজ টিচার্স আপনি যদি ওটার সাথে আপ টু ডেট থাকেন তাহলে আপনি সেটা ইউজ করে তাদেরকে শেখাতে পারবেন, উইচ ইজ মাচ মোর এফেক্টিভ দেন জাস্ট ওদেরকে একটু টিপিক্যাল টেক্সট বুক আকারে শেখানো আর কি। আচ্ছা, এটা বলাতে মনে হলো, ডু ইউ নো দ্য ওয়ার্ড ফা? Yes, I heard. So this is very relatable to them. Then they 6-7. Yeah, 6-7 is very relatable. So these are not bad words. এগুলো খারাপ কিছু না, এগুলো ওদের জেনারেশনের জিনিস এবং ওরা এটার সাথে রিলেট করতে পারে। হ্যাঁ, you can't change that. এটা চেঞ্জ করতে পারবো না। আমাদের সময়ও ছিল, আমরা বলতাম না হোয়াটসঅ্যাপ থেকে হোয়াটসঅ্যাপ আসছে, কিন্তু আমাদের ইয়ো ডুড এই সেই, তা আমাদের সময়ও ছিল অনেক কিছু, এখন ওটাও চেঞ্জ হয়ে এটা আসতেছে। সো আই গেস উই হ্যাভ টু অ্যাডাপ্ট করাটা অনেক ইম্পর্টেন্ট, রাদার দ্যান মার্কস দিয়ে বা একটা জিনিস দিয়ে মানে ওই জিনিসে সেট করে দেওয়া, অ্যাডাপ্ট করা। আমাদের প্রবলেম হচ্ছে আপু, আই থিঙ্ক আমি অ্যাডাল্টদের কথা বলতেছি, আমরা অনেকেই ভাবি যে আমাদের জেনারেশন যেভাবে শিখে আসছে বা আমরা যেভাবে একটা জিনিস করে আসছি, প্রবাবলি দ্যাটস দ্য ওনলি ওয়ে অ্যান্ড প্রবাবলি দ্যাটস দ্য রাইট ওয়ে, অ্যান্ড দ্যাটস দ্য বিগেস্ট প্রবলেম আপু। আপনি যত নতুন জেনারেশন আসবে আমাদেরকে ইভলভ করতে হবে, ইফ উই ওয়ান্ট টু স্টে রেলেভেন্ট অ্যান্ড ইফ উই ওয়ান্ট টু টিচ দেম ইন আ ওয়ে দ্যাটস রেলেভেন্ট, তাহলে আমাদের ইভলভ করতে হবে। দ্য সিমরা খান পডকাস্টের এই এপিসোডটা আপনারা দেখছেন পার্পল স্যানিটারি ন্যাপকিনের সৌজন্যে। পার্পল স্যানিটারি ন্যাপকিনের লিক লক টেকনোলজি এবং সুপিরিয়র কমফোর্টেবল ডিজাইন পিরিয়ডের দিনগুলোতে তোমাকে রাখবে স্বাচ্ছন্দ্যে, ঠিক যেমনটা তুমি চাও। নাও ব্যাক টু দ্য শো। And another thing I would say, the parents who are watching our podcast today, প্যারেন্টসদের এগুলো জানতে হবে, আমাদের বাচ্চারা কি কি শিখতেছে, কি কি করতেছে, এগুলো জানলে না, দ্য চিলড্রেন দে অ্যাকসেপ্ট ইউ বেটার। ওরা তোমার সাথে আরো বেশি ওপেন হবে, ওরা তোমার বাবা মার সাথে তখন আরো বেশি ফ্রেন্ডলি হবে। তুমি যদি মনে বলো যে না আমি কিছুই জানি না, তোমাকে বলবে যে তুমি কিছু জানো, তোমার সাথে আমি কি কথা বলবো। তো তোমার প্যারেন্টস হিসেবে আমি বলবো যে জানার চেষ্টা করো, আপনারা জানার চেষ্টা করেন যে কিভাবে বাচ্চা কি শিখতেছে, কি করতেছে, বুঝার চেষ্টা করেন, জানার চেষ্টা করেন, যতটুকু বুঝবেন এনাফ। হ্যাঁ, এটাই। আচ্ছা, তো এই প্রশ্নতে আমি আসি যে আমরা আগে ABCDEFGHIJKLMNOP, হ্যাঁ, এখন এটা কিন্তু নাই। উই লার্ন ABCD টোটালি ইন আ ডিফারেন্ট ওয়ে, যেটার নাম হচ্ছে দ্য কি বলে ফনিক্স।
সো ফনিক্সের ওয়ে দিয়ে কিন্তু আমরা এখন ABCD বা প্রোনাউন্সিয়েশন মেইনলি শিখি। সো ফনিক্সটা আসলে কি, এটা কি একটু আমাদের ছোট যারা অডিয়েন্স আছে তাদের জন্য বলবা? একদম সিম্পল ভাষায় হচ্ছে আপু, একটা ওয়ার্ড বা একটা লেটার শেখার জন্য ওই লেটারটার সাউন্ডটা কি ওইটা বুঝতে হবে আমাদেরকে, রাইট? বিকজ আপনি যখন কথা বলছেন, সাউন্ড ইজ হোয়াটস কামিং আউট, রাইট? তো ফনিক সাউন্ড হচ্ছে এটাই, যে একটা লেটার এ হতে পারে, বাট লেটার এ এর ফনিক সাউন্ড কিন্তু অ্যাপলের অ্যা। সো এ, বাট ওটার উচ্চারণ হচ্ছে অ্যা। বা আপনি বি শেখাচ্ছেন, বি ইজ দ্য লেটার, ব ইজ দ্য সাউন্ড, ইজ দ্য ফনিক সাউন্ড। সো বাচ্চাদেরকে শেখানোর জন্য, স্পেশালি যখন আর্লি রিডিং স্কিলস শেখানো হয় আপু, সবচেয়ে কোর বিষয় যেটা তাদেরকে একদম ফার্স্টে শেখানো উচিত সেটা হচ্ছে ফনিক সাউন্ড, যাতে তারা ইন্ডিভিজুয়াল যেই লেটার্সগুলো আছে সেগুলো একটা ওয়ার্ডে কী ধরনের সাউন্ড প্রডিউস করে সেটা শেখে। সো যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই সহজ। সো প্যাট একটা শব্দ, প্যাট শব্দটা আপনি একটা বাচ্চাকে হয়তোবা রিডিং টেক্সট পড়ানোর সময় শেখাচ্ছেন। সো ওর তো জানতে হবে যে প্যাট যেই শব্দটা আছে, এখানে যে 3টা লেটার আছে, 3টা লেটারের খুব ডিফারেন্ট 3টা সাউন্ড আছে। সো পা অ্যা টা, পা অ্যা টা, প্যাট, একটা প্যাট। সো এই যে সাউন্ডটা সে যখন আলাদা আলাদা ফর্ম করলো, যোগ করলো, তখন সে নিজে নিজেই বুঝতে পারবে যে পা একটা প্যাট, এই সাউন্ডটা যে আসবে, এই সাউন্ডটা যে আসবে। সো একটা র্যাট, র্যাট। সো এইভাবে যখন বাচ্চাদেরকে আর্লি রিডিংয়ে পার্টিকুলারলি ফনিক্সের উপর ফোকাস করে শেখানো হয়, তখন দে নো যে একটা সাউন্ড কিভাবে তৈরি হয়। একটা সাউন্ড তৈরি করার জন্য, কারণ একটা সাউন্ড যখন আপনি প্রডিউস করছেন আপু, আপনার মাউথের বিভিন্ন পার্টস কিন্তু ইউজ হয়। লিপস একরকমভাবে থাকে, টাং একরকমভাবে থাকে, কিছু কিছু সাউন্ডে টাংটা উপরের দিকে থাকে, কিছু নিচের দিকে থাকে, কিছু সাউন্ডে টাং রোল ব্যাক করতে হয়, কিছু সাউন্ডে দাঁতের ব্যবহার আছে, কিছু সাউন্ডে বাতাস বের হয়, কিছু সাউন্ডে বাতাস বের হয় না। এই সব জিনিসগুলো যখন তারা ছোট থেকে শিখে, তখন দে ক্যান ব্রেক ডাউন দ্য ওয়ার্ডস। ওরা তখন আনফ্যামিলিয়ার ওয়ার্ডও যখন দেখবে, তখন তারা ওই সাউন্ড দিয়ে ওই ওয়ার্ডটাকে ব্রেক ডাউন করতে পারবে অ্যান্ড ওয়ার্ডটার উচ্চারণটা প্রেডিক্ট করতে পারবে। রাইট হবে নাকি না, দ্যাটস আ ডিফারেন্ট থিং, বাট ওরা দেখা যাবে যে ব্রেক ডাউন করতে পারবে, ক্রিটিক্যাল থিঙ্কিং করে ওয়ার্ডটার উচ্চারণ কেমন হবে ওটা প্রেডিক্ট করতে পারবে। আমি এবার একটা প্রি স্কুলে যখন গিয়েছিলাম আমেরিকায় আপু, ওখানে এরকম একটা আর্লি রিডিং ক্লাস দেখেছি, অ্যান্ড একদম ছোট ছোট বাচ্চা ওদেরকে ফনিক্স শেখাচ্ছে, একদম ঠিক একইভাবে যে বিভিন্ন রকম ওয়ার্ডের সাউন্ড কেমন তৈরি হয়, বিভিন্ন ওদের যেমন একটা খুব ইন্টারেস্টিং কনসেপ্ট ছিল হার্ট ওয়ার্ডস। হার্ট ওয়ার্ডস মানে হচ্ছে HEART, হার্ট ওয়ার্ডস। সো হার্ট ওয়ার্ড মানে কি জানেন না, ইটস ভেরি ইন্টারেস্টিং। হার্ট ওয়ার্ড মানে হচ্ছে এমন এমন কিছু হার্ট সাউন্ড, সো হার্ট সাউন্ড যেগুলো আছে, ফনিক সাউন্ডে আমরা তো এ যে অ্যা সাউন্ড করে, বি যে বা সাউন্ড করে, এটা আমরা শিখলাম। দের আর সার্টেন সাউন্ডস যেই সাউন্ডগুলো দেখতে যেরকম তাদের উচ্চারণ ওই রকম না। যেমন ধরেন মাদার, মাদার, মাদারের মাঝখানে এম এর পরে ও আছে, ও এর সাউন্ড তো মদার হলো না কেন, মাদার কেন হলো? সো এটা ওদেরকে শেখানো হয় এইভাবে যে দের আর সার্টেন সাউন্ডস যেগুলো দেখতে একরকম বাট ওগুলোর সাউন্ড ডিফারেন্ট হয়, অ্যান্ড ওই সাউন্ডগুলো হার্ট ওয়ার্ডস হয়। হার্ট ওয়ার্ডস কেন না, বিকজ ইউ হ্যাভ টু লার্ন দেম বাই হার্ট। ওগুলো আপনার মুখস্থ করতে হবে, মুখস্থ করা ছাড়া কোনো উপায় নেই। How about love? It's the same. It's the same. Yeah. It's the same. Love, তারপরে মাদার, এই ধরনের যে ওয়ার্ডসগুলো আছে এগুলো টিচারই বলে দেয়। যে মনে আছে লাস্ট ক্লাসে আমরা শিখেছিলাম হার্ট ওয়ার্ডস, তখন ওরা বলে হ্যাঁ হার্ট ওয়ার্ডস তো শিখেছিলাম। হার্ট ওয়ার্ডস মানে হলো ইউ হ্যাভ টু লার্ন দেম বাই হার্ট, বিকজ ওরা প্যাটার্ন ফলো করে না, যেই প্যাটার্নগুলো আমরা এতদিন শিখে আসছি ওই প্যাটার্ন ফলো করে না। দেন আই ওয়াজ লাইক ওয়াও, এত সুন্দর একটা সিম্পল কনসেপ্ট যে বাচ্চাদেরকে মনে রাখতে হবে এই জিনিসটা একদম বাই হার্ট। সো এটা হার্ট ওয়ার্ডস, ওদেরকে আলাদা করে শিখিয়ে দেওয়া। সো দিজ আর কনসেপ্ট যেগুলো আই ফিল ওদের জন্য রিডিং এর জার্নিটা অনেক ইজি করে দিবে। বাচ্চারা রিডিং এ কিন্তু অনেক স্ট্রাগল করে ইভেন বড় হয়ে যাওয়ার পরে, বাট ছোটবেলা থেকে যারা রিডিংটা এভাবে চর্চা করে আসতেছে তাদের কিন্তু ওভারঅল ওই ক্রিটিক্যাল থিঙ্কিং, যে একটা ওয়ার্ডকে ব্রেক ডাউন করা, সাউন্ডগুলো বোঝা, সাউন্ডগুলো একসাথে করার পর ওয়ার্ডটা কেমন শোনায় ওটা প্রেডিক্ট করা, প্রোনাউন্সিয়েশন, সব কিছুতে ইম্প্যাক্ট ফেলে এটা। আই ফিল এটা এখন প্রবলি বাংলাদেশে এটা খুবই ভালো ভালো স্কুলে হয়তো বা এটা পড়ানো হচ্ছে, শেখানো হচ্ছে,
বাট নলেজ শুড নট বি লিমিটেড টু জাস্ট গুড ভেরি এক্সপেন্সিভ গুড স্কুলস। আই ফিল এটা আরো অনেক বেশি সবার জানা উচিত, So, সবারই একই এগুলো রকম নিয়ে কাজ করতে হবে আর কি। পড়াশোনা শেখানোর ব্যাপারটা একটা ইউনিফর্মিটি থাকা উচিত। হ্যাঁ, এক একজনের স্টাইল এক এক রকম হতে পারে, বাট দের ইজ ইউনিভার্সাল রুলস, রাইট? যে একটা সাবজেক্টকে কিভাবে পড়াতে হবে, এটা ইউনিভার্সাল একটা রুল থাকা উচিত। আচ্ছা, তো টিচার মুনজারিন শাহিদকে আমি যদি এখন প্রশ্ন করি যে একটা বাচ্চা সে পড়াশোনা করতে চায় বাট তার ফোকাস নাই, সে ফোকাস বাড়ানোর জন্য বা পড়াশোনা বেটার করার জন্য কি টেকনিক ফলো করতে পারে? সো এখানে কয়েকটা টেকনিক আপু ইউজফুল হতে পারে। সো নাম্বার 1 হলো রুটিন। সেটা বাচ্চা হোক বা আমরা বড়রা হই, আমরা রুটিনে থাকতে অনেক পছন্দ করি। আমাদের ব্রেইন, আমাদের বডি কিন্তু রুটিনে থাকতে পছন্দ করে। সো এভরিডে নির্দিষ্ট সময়ে পড়াশোনা করা বা অন্যান্য সব অ্যাক্টিভিটিগুলোও ফিক্সড টাইমে করা। সো যত প্রিডিক্টেবল আমাদের রুটিন হবে, তত আমাদের ব্রেইন, আমাদের বডি উইল বি মোর প্রিপেয়ার্ড যে আমার এখন পড়তে হবে, আমি এখন পড়বো, আমার এখন খেলতে হবে, আমি এখন খেলবো। সো স্টেইং ইন রুটিন, আই ফিল হ্যাভিং আ রুটিন রিয়েলি হেল্পস। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপু একটা ডেজিগনেটেড স্পট যদি আমাদের থাকে। কাজ করার জন্য আমরা অ্যাডাল্টদেরকে বলি না যে আমাদের ওয়ার্ক স্পেসটা একটু গোছানো থাকতে হবে, বাচ্চাদের ক্ষেত্রে বা টিনসদের ক্ষেত্রেও ওদের যদি পড়ার জায়গাটা গুছানো থাকে, ইট হেল্পস দেয়ার ব্রেইন স্টে অর্গানাইজড অ্যাজ ওয়েল। বিকজ আপনি যখন আপনার সামনে কেওস দেখতেছেন, তখন হয়তো বা আপনার ভিতরেও কিন্তু একটা ইন্টারনালি একটা কেওটিক মাইন্ডসেটই থাকবে। বাট আপনি যখন দেখছেন যে আপনার যা যা করার কথা, পড়ার কথা, ওই টেবলটা, ওই চেয়ারটা, শেলফগুলা গুছানো আছে, ইউ আর গেটিং এভরিথিং ইউ নিড অন দ্য স্পট, তাহলে আপনি অনেক অর্গানাইজড ওয়েতে পড়াশোনাটা হ্যান্ডেল করতে পারবেন। সো আই ফিল হ্যাভিং আ ডেজিগনেটেড স্পট পড়াশোনা করার জন্য is very useful. Last but not the least আপু, I think এটার সম্পর্কে আপনি অলরেডি জানেন, দ্য পোমোডোরো টেকনিক। এটা আমাকে কাজ করতে অনেক বেশি হেল্প করে। সো আই ফিল যে পড়াশোনার ক্ষেত্রেও এটা অনেক হেল্প করবে। ইটস ভেরি সিম্পল যে আপনি টানা 4 ঘন্টা কাজ না করে বা টানা 4 ঘন্টা পড়াশোনা না করে শর্ট ব্রেকে বা ইন্টারভেলে আপনি পড়াশোনা করবেন। কথার কথা, আপনি 25 মিনিট কাজ করলেন, 25 মিনিট কাজ করার পর আপনি একটা 5 মিনিটের ব্রেক নিলেন মেবি, আবার আপনি 25 মিনিট কাজ করলেন, আবার আপনি 5 মিনিটের একটা ব্রেক নিলেন, এবং এইটা আপনি 3-4 বার করার পরে একটা লম্বা ব্রেক নিলেন, হয়তো বা 15 মিনিট বা 30 মিনিটের একটা ব্রেক নিলেন, অ্যান্ড ইউ কন্টিনিউ দিস। এটার পিছনে সায়েন্স হচ্ছে আপু যে আমাদের ব্রেইনস কিন্তু শর্টার ডেডলাইনস নিয়ে বেটার কাজ করতে পারে দেন হ্যাভিং আ লং ডেডলাইন। আপনি যদি চিন্তা করেন যে আরে আমার আজকে 6 ঘন্টা কাজ করতে হবে, তখনই কিন্তু আপনার ওই ব্যারিয়ারটা অনেক বেশি হাই হয়ে যায়। 6 ঘন্টা পড়াশোনা করতে হবে, অনেক ব্যারিয়ার। বাট আপনি যখন ছোট ছোট ডেডলাইনসে আপনার ব্রেনকে ইউজ টু করবেন যে আমি 25 মিনিট পড়তে হবে, আচ্ছা 6 ঘন্টার কথা ভুলে যাই, 25 মিনিট পড়তে হবে, 25 মিনিট পড়লাম উইথাউট এনি ডিস্ট্রাকশন, তারপর একটা ব্রেক নিব, অ্যান্ড বি ভেরি গুড অ্যাবাউট দ্যাট ব্রেক। আপনি উঠবেন, একটু হাঁটাচলা করবেন, একটু মুভমেন্ট করবেন, আবার যখন 25 মিনিট পড়তে আসবেন খালি পড়াশোনা করবেন, ডোন্ট বি ডিস্ট্রাক্টেড। সো ওই জিনিসটা যখন আপনি করবেন, ইট উইল হেল্প ইউর ব্রেইন ফোকাস বেটার অ্যান্ড রিটেইন দ্য ইনফরমেশন বেটার অ্যাজ ওয়েল। বিকজ আগেন যেটা বললাম, লম্বা ডেডলাইনের চেয়ে আমাদের ব্রেইন কিন্তু ছোট ছোট অ্যাচিভেবল ডেডলাইনস নিয়ে আরও বেটার কাজ করতে পারে। এক্সেলেন্ট। আচ্ছা, আরেকটা কোয়েশ্চেনের অ্যান্সার দাও, সেটা হচ্ছে পড়াশোনা করার জন্য কোন টাইমটা বেটার, রাতে না সকালে? এটা আপু আই থিঙ্ক ইজ কমপ্লিটলি ডিপেন্ডেন্ট অন দ্য পার্সন অ্যান্ড দেয়ার ইন্ডিভিজুয়াল রুটিন অ্যাজ ওয়েল। আমার ক্ষেত্রে আমি যখন পড়াশোনা করতাম আপু, আমি নাইট আউট ছিলাম, আমি রাতে অনেক পড়াশোনা করতে পারতাম, বিকজ রাতে কোনো ডিস্ট্রাকশন থাকতো না, সব কিছু একদম চুপচাপ, নো ডিস্ট্রাকশনস, মানুষজন ঘুমায় গেছে, কেউ নাই ডিস্টার্ব করার জন্য, আমি ওই টাইমটাতে অনেক এফেক্টিভলি পড়াশোনা করতে পারতাম। বাট অ্যাট দ্য সেম টাইম ওই বয়সে আমি অনেক ঘুমাতামও, সো রাতে সারা রাত পড়তাম, দিনের বেলা একদম 12টা 1টা 2টা পর্যন্ত ঘুমাতাম এক্সামের সময় আর কি। আবার অনেকে আছে এটার অপোজিটটা কাজ করে, যে রাতে আর্লি ঘুমায় যাবে, সকালে হয়তো বা ভোরবেলা উঠবে ঘুম থেকে, নামাজ পড়ে তারপর পড়তে বসবে, অ্যান্ড এফেক্টিভলি একদম 3-4 ঘন্টা তারা পড়াশোনা করবে। সো অ্যাগেন যেটা আমি বলবো যে ইট ডিপেন্ডস অন দ্য পার্সন, কার ব্রেইন কখন বেশি অ্যাক্টিভ। আই উড সাজেস্ট রাদার যে দিনে পড়াশোনা ভার্সেস রাতে পড়াশোনার মধ্যে যে জিনিসটা কনস্ট্যান্ট থাকতে হবে ইজ স্লিপ। আপনি আপনার ঘুমানোর যে কোয়ালিটি স্লিপের ব্যাপারটা আছে, ওইটা যদি ভালোভাবে হয়, তাহলে আপনি সকালেও হয়তো বা এফেক্টিভলি পড়তে পারবেন, রাতেও আপনি এফেক্টিভলি পড়তে পারবেন, বিকজ আপনার ব্রেইনের যেই রেস্টটা দরকার ওটাও পাচ্ছে। সো ফোকাস অন কোয়ালিটি স্লিপ, কোয়ালিটি নিউট্রিশন, বাকিটা আপনার রুটিন মতো শুড ওয়ার্ক আউট। ভেরি নাইস। আচ্ছা, ডিগ্রির সাথে সাথে আমার কোন স্কিলগুলো থাকা একদম জরুরি? ডিগ্রির সাথে সাথে আপু ইউ শুড হ্যাভ আ লার্নিং মাইন্ডসেট। আপনার ডিগ্রি দিয়ে যতটুকু আপনার শেখা হবে আপু, অনেস্টলি বলতে এখনকার টাইম অ্যান্ড ওয়ার্ল্ড যেদিকে যাচ্ছে,
হ্যাভিং আ ডিগ্রি নো লঙ্গার ডিফাইন্স আপনি এই ফিল্ডেই কাজ করবেন কিনা। অনেকজন কিন্তু ডিগ্রি নেয় এক ফিল্ডে বাট ইভেনচুয়ালি কাজ করে আরেক ফিল্ডে। সো পাশাপাশি আপনার অন্যান্য অনেক স্কিলস, যেমন এখন কোডিং শেখা ইজ ভেরি ইম্পর্টেন্ট, আপনার ওভারঅল স্পিকিং স্কিলস, কমিউনিকেশন স্কিলস থাকা অনেক ইম্পর্টেন্ট, সফট স্কিলস অনেক ইম্পর্টেন্ট। সো আই ফিল যে ডিগ্রির পাশাপাশি ফোকাস অন হাউ গুড ইউ ক্যান কমিউনিকেট, অন্টারপ্রিনিয়রশিপ নিয়ে একটু শিখেন যে কিভাবে নিজের কাজ করা যায়, নিজের একটা নতুন করে কাজ শুরু করা যায়, বিকজ again যেই পেসে ওয়ার্ল্ড মুভ করছে, ইউ নিড টু হ্যাভ স্কিলস দ্যাট সেট ইউ অ্যাপার্ট। সো অন্টারপ্রিনিয়রশিপ শিখেন, ল্যাঙ্গুয়েজ স্কিলস আপু আই রিয়েলি স্ট্রেস, বাচ্চাদেরকে যদি ছোটোবেলায় একটু ল্যাঙ্গুয়েজ, অ্যাডিশনাল ল্যাঙ্গুয়েজেস শেখানো পসিবল হয় তাহলে প্লিজ ল্যাঙ্গুয়েজেস শেখানোর উপর ফোকাস করা উচিত, বিকজ এটা তাদের ব্রেনকে এত সুন্দর করে ওপেন আপ করে অ্যান্ড এত ইউনিকভাবে তাদেরকে ট্রিগার করে টু লার্ন নিউ থিংস, এটা অন্য মানে বড় হয়ে যাওয়ার পর এটা পসিবল না। সো লার্ন ল্যাঙ্গুয়েজেস, প্রবলেম সলভিং, ক্রিটিক্যাল থিঙ্কিং, টিম ওয়ার্ক, এটা আমরা অনেকে স্ট্রাগল করি, অনেকের সাথে টিমে কিভাবে কাজ করতে হয় এটা আমরা পারি না। লিডারশিপ আপু, মোস্ট অফ আস আর ভেরি ব্যাড লিডার্স, সো লিডারশিপ স্কিলস ভালো করা। সো পড়াশোনার পাশাপাশি আই থিঙ্ক এই স্কিলগুলো থাকলে ইউ ক্যান গো আ লং ওয়ে। সো মুনজারিন, তুমি রিসেন্টলি আমি দেখেছি যে ইউ গট সিলেক্টেড ফর দ্য প্রেস্টিজিয়াস IVLP প্রোগ্রাম ফর দ্য US স্টেট ডিপার্টমেন্টের। সো ওই জিনিসটা কী ছিল অ্যান্ড হাউ ডিড ইউ অ্যাচিভ দিস? সো আপু এটা খুবই ইউনিক একটা প্রোগ্রাম, এই IVLP প্রোগ্রাম, এটার ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল ভিজিটর লিডারশিপ প্রোগ্রাম। এখানে তারা বিভিন্ন দেশ থেকে বিভিন্ন প্রফেশনালসদেরকে সিলেক্ট করে, এমবেসি সিলেক্ট করে, দের ইজ নো অ্যাপ্লিকেশন প্রসেস। সো এমবেসি সিলেক্ট করে, নমিনেট করে, তারপর গ্লোবালি ওদের US এর যে স্টেট ডিপার্টমেন্ট আছে তারা অ্যাপ্রুভ করলে এরকম 19-20 জনকে তারা একত্রে USA তে নিয়ে যায় অ্যান্ড তাদের ফিল্ড রিলেটেড কি কি কাজ ইউএসএতে হচ্ছে এগুলো দেখায়। সো আমি যেমন IVLPর আন্ডারে ইউএসএতে গিয়েছিলাম আপু এই লাস্ট মান্থেই, 1 মাস থেকে আসছি, অ্যান্ড আমাকে তারা 19 জন আমাদের আরও ডেলিগেট ছিল সবাই মিলে, অ্যান্ড এক এক দেশের, কলম্বিয়া থেকে ছিল, পেরু থেকে ছিল, ইকুয়েডর থেকে ছিল, ফ্রান্স থেকে ছিল, শ্রীলঙ্কা থেকে ছিল, উজবেকিস্তান থেকে ছিল, টার্কি থেকে ছিল। সো অনেক দেশ থেকে বিভিন্ন ডেলিগেটদেরকে তারা আনে, সবাই ল্যাঙ্গুয়েজ টিচার্স, অ্যান্ড তারা বাংলাদেশ থেকে, তুমি বাংলাদেশ থেকে আমাকে নিয়েছে, অ্যান্ড তারা আমেরিকায় ল্যাঙ্গুয়েজ লার্নিং নিয়ে কি কি করছে এইটা আমাদেরকে দেখিয়েছে। সো আমাকে আমাদের সবাইকে তারা ওয়াশিংটন ডিসিতে নিয়েছে, মায়ামিতে নিয়েছে, আয়োওয়াতে নিয়েছে, নেব্রাস্কাতে নিয়েছে, ডিট্রয়েটে নিয়েছে, অ্যান্ড এই সব জায়গাগুলোতে ল্যাঙ্গুয়েজ লার্নিং নিয়ে বিভিন্ন স্তরে কি কি করছে তারা, স্কুল লেভেলে কি করছে, কলেজ লেভেলে কি করছে, ইউনিভার্সিটি লেভেলে কি করছে, স্টেট লেভেলে কি করছে, যে তাদের গভর্নমেন্ট কিভাবে এই জিনিসগুলোকে সাপোর্ট করছে, এই সব কিছু তারা আমাদেরকে ঘুরে ঘুরে দেখিয়েছে। অ্যান্ড আই থিঙ্ক ইট ওয়াজ আ ভেরি আই ওপেনিং এক্সপিরিয়েন্স ফর মি আপু, বিকজ আমি যেমন একদিকে দেখেছি যে প্রি স্কুলে কিভাবে বাচ্চাদেরকে রিডিং স্কিল ডেভেলপ করছে, তেমন একইভাবে দেখেছি এমন একটা ক্লাসরুম একটা ইউনিভার্সিটিতে ফ্লোরিডাতে, যেখানে 73 বা 74 ইয়ার ওল্ড একজন ছিলেন স্টুডেন্ট, তার সাথে 18-19 ইয়ার ওল্ড স্টুডেন্টসও ছিলেন, অ্যান্ড খুবই ডাইভার্স, এরকম 6-7 জনের একটা গ্রুপ, এক একজন এক এক দেশ থেকে, তারা এসেও ইংলিশ শিখছে, সো দ্যাট তারাও ইংলিশ শিখে কিছু একটা করতে পারে লাইফে। সো ইট ওয়াজ আ ভেরি ডাইভার্স এক্সপিরিয়েন্স ফর মি, ভেরি প্রেস্টিজিয়াস প্রোগ্রাম, যেটার মাধ্যমে আই থিঙ্ক আমেরিকার বেস্ট যেই স্কুলিং সিস্টেমগুলো আছে, কলেজ সিস্টেমসগুলো আছে, সেগুলো দেখার একটা সুযোগ হয়েছে। অ্যান্ড ওভারঅল সেই ল্যাঙ্গুয়েজ লার্নিং প্র্যাকটিসেসগুলো কোনগুলো আমি দেশে অ্যাকচুয়ালি কাজে লাগাতে পারবো, এটাই আমি জিজ্ঞেস করতাম যে দেশে তুমি এইগুলো কিভাবে কাজে লাগাতে পারো। তো এইটাই হচ্ছে মেইন। তোমার কিন্তু দেখো বাংলাদেশ থেকে তোমাকে নিয়ে যাচ্ছে, বাংলাদেশের হয়ে তুমি কিভাবে বাংলাদেশকে আরো ইমপ্রুভ করতে পারো, এটাই আমরা সবাই কিন্তু চাবো তোমার থেকে। তো মুনজারিন, তোমাকে অনেক কথা বলাইছি, তোমাকে দিয়ে আসলে আমি অনেক কিছু জানার ছিল, অনেক কিছু হয়তো জানতেও পারি নাই, আরো আমরা নেক্সট আরেকটা পডকাস্ট করব তোমার সাথে, আমি আশা করি। তো এখন তোমাকে আমি একটা প্রশ্ন করব, যেটা আমি একদম প্রথম থেকে প্রশ্নটা করতে চাচ্ছিলাম, যে বিদেশে যাওয়ার জন্য সবাই মরিয়া হয়ে যায়, পাগল হয়ে যায়, এবং বিদেশে সেটেল করার জন্য তুমি বিদেশ থেকে বাংলাদেশে চলে আসছো, এটা কি দেশপ্রেম না অন্য কিছু? আপু আমার মনে হয় যে আমার পারপাসটা আমার জন্য অনেক ইম্পর্টেন্ট। আমি মানুষজনকে শুধু পড়ানোর মাধ্যমে জাস্ট একাডেমিক্যালি হেল্প করতে চাই না, আমার মনে হয় যে আই ওয়ান্ট টু হেল্প দেম ইন আ মাচ বিগার স্কোপ অ্যাজ ওয়েল। আমার পারপাস ইজ টু টিচ, টু হেল্প, অ্যান্ড টু হোপফুলি সামহাও এম্পাওয়ার পিপল, তাদের নিজেদের ক্যাপাসিটির মধ্যে থেকে তারা যাতে ভালো কিছু করতে পারে এরকম একটা জিনিস নিয়ে ইন্সপায়ার করা। সো আমার মনে হয় আপু বিদেশে গিয়ে
ডেফিনেটলি হয়তো বা অনেক কাজ করতে পারতাম, ডেফিনেটলি একাডেমিক্যালি অনেক অপরচুনিটিস পেতে পারতাম, বাট আমার পার্টিকুলারলি মনে হয়েছে যে আমার স্কিল সেটটা বা হোয়াট আই হ্যাভ টু গিভ অর টু অফার, এটা বাংলাদেশে অনেক বেশি হেল্প করবে মানুষজনকে রাদার দেন বিদেশে। যেমন আমি ল্যাঙ্গুয়েজ লার্নিং নিয়ে অনেক কাজ করি, আমি এখন বাচ্চাদের শিক্ষা নিয়ে কাজ করছি। আই ফিল যে এখানে আমাদের দেশে করার অনেক কিছু আছে অ্যান্ড অনেক ঘাটতিও আছে। সো এই জায়গাটাতে আমি অনেক কাজ করতে চাই, কাজ করার স্কোপ আছে, যে কারণে আমার মনে হচ্ছে যে বিদেশে তো এই হেল্পটা মুনজেরিন থেকে কারো লাগবে না প্রবাবলি, এটা এই হেল্পটা দেওয়ার জন্য আরো অনেকজন আছে। বাট বাংলাদেশ আই ফিল যে আই ক্যান অ্যাড সাম ভ্যালিউ হোপফুলি অ্যান্ড ইন আ পজিটিভ ওয়ে হোপফুলি, অ্যান্ড যতদিন আমি ওটা অ্যাড করতে পারবো আপু ততদিন আমার ইচ্ছা আছে যে এটা নিয়েই কাজ করার। কেন, বিদেশে যেতে তো আমারও ভালো লাগে, বিদেশে যখন আমি ঘুরতে যাই আমার খুব ভালো লাগে। আয়মান সবসময় আমাকে অনেক বলে যে তুমি বিদেশে গেলে এত লম্বা দিন এত দিন ধরে থাকো কেন, এত ঘুরো কেন, আমার ভালো লাগে। বাট আই অলসো ফিল যে বিদেশে আমি যখন যাই আমি একটা ডিফারেন্ট লেন্সে দেখি। আমার সবসময় মনে হয় যে এই জিনিসটা তো বাংলাদেশে করা পসিবল, বা এই জিনিসটা বাংলাদেশে ইমপ্লিমেন্ট করা পসিবল। সো আই ফিল দ্যাট মাই পারপাস, মাই কলিং ইজ হিয়ার। এই কারণে বিদেশে যাওয়ার প্রতি আমার এই মুহূর্তে ওরকম ফ্যাসিনেশন নাই। বাট আগেন, নেভার সে নেভার, বিদেশে গিয়ে যদি আবার পিএইচডি করার জন্য যাওয়ার সুযোগ হয় বা শেখার জন্য যাওয়ার সুযোগ হয়, আই এম অলওয়েজ ওপেন ফর দ্যাট। আই উড রেকমেন্ড ইউ পিএইচডিটা করে ফেলো। ইনশাল্লাহ, দেখা যাক আপু, ইনশাল্লাহ। আর লাস্ট যদি তুমি আমাদের অডিয়েন্স স্পেশালি মেয়েদেরকে একটা মেসেজে যদি দিতে চাও যে মেয়েদের পড়াশোনা করা কেন ইম্পর্টেন্ট আর কেন মেয়েরা আরও বেশি ভালো করে পড়াশোনা করবে? আপু পড়াশোনা মেয়েদের জন্য স্পেশালি ইম্পর্টেন্ট বিকজ এটা এমন একটা চাবি যেটা এমন এমন দরজা খুলতে পারবে যেটা আর কোনো কিছু খুলতে পারবে না। অ্যান্ড তার মধ্যে সবচেয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট দরজাটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্সের দরজা। ফর উইমেন আই ফিল ইটস সো ইম্পর্টেন্ট টু বি ইন্ডিপেন্ডেন্ট, টু হ্যাভ ইয়োর ওন ভয়েস, যেটা পড়াশোনা করলে অটোমেটিক একটা ওই যে সেলফ কনফিডেন্স, একটা ক্রেডিবিলিটি, একটা ইন্ডিপেন্ডেন্স তৈরি হয়, যেটা আমাদের স্পেশালি বাংলাদেশে, সাউথ ইস্ট এশিয়ান দেশে মেয়েদের কিন্তু নাই। আমি জেনুইনলি ফিল করি যে আমি যে পড়াশোনা করার জন্য অক্সফোর্ডে গিয়েছিলাম, অনেক দিন হয়ে গিয়েছি, বাট ওই যে অপরচুনিটিটা আমি পেয়েছি বিকজ আমি পড়াশোনায় ভালো ছিলাম, আমি পড়াশোনাকে সিরিয়াসলি নিচ্ছিলাম। ওই একটা বছর যে আমি অক্সফোর্ডে স্পেন্ড করেছি ওইটা আমার ওয়ার্ল্ড ভিউকে অনেক বেশি ডিফারেন্টলি শেপ করেছে। আই এম ভেরি ইন্ডিপেন্ডেন্ট, আই ফিল আমি যে কোনো কিছু নিজে থেকে করতে পারবো। আমার ওই একটা কারেজ বা একটা যে কনফিডেন্স বা একটা ব্রেভারি যে থাকে, যে একা একা আমি যদি এক বছর একটা ফরেন কান্ট্রিতে থেকে কমপ্লিটলি সার্ভাইভ করে ফেরত আসতে পারি ইন ওয়ান পিস, তাহলে আমি যে কোনো কিছু করতে পারবো। সো আমি উইমেনদেরকে, ইয়াং গার্লসদেরকে এটাই বলবো যে ইয়োর এডুকেশন কামস ফার্স্ট, এভরিথিং এলস ক্যান ওয়েট, এভরিথিং এলস ক্যান ওয়েট। সেটা ম্যারেজ হোক, সেটা অন্য যে কোনো কিছু হোক, ইট ক্যান ওয়েট, বাট ডোন্ট মেক এডুকেশন ওয়েট। এডুকেশনের টাইমে শেষ করো। এটা ইমিডিয়েটলি এটার রেজাল্ট বুঝতে না পারলেও এটা কখনো না কখনো বুঝতে পারবা, বিকজ ইট উইল ওপেন সো মেনি ডোরস ফর ইউ। এটা আমাদেরকে আরও আত্মবিশ্বাসী করে তুলবে, আমাদেরকে ইন্ডিপেন্ডেন্ট করে তুলবে, অ্যান্ড আমাদেরকে অন্য কেউ এসে যে আমাদেরকে একদম মানে সাপ্রেস করে রাখবে বা একটু দমন করে রাখবে, ওই জিনিসটা কেউ করতে পারবে না তখন, বিকজ ইউল হ্যাভ ইউর ওন ভয়েস অ্যান্ড দ্যাটস সো ইম্পর্টেন্ট. Of course, and another thing you told me that education নিলে ভালো করে পড়ালেখা করলে বিটিএস এর কনসার্টে যেতে পারবে। অ্যাবসলিউটলি, এটা মজার বিষয় হচ্ছে যে আমি রিসেন্টলি যখন গিয়েছি আপু, আই লাভড দ্য এক্সপিরিয়েন্স বিটিএস এর কনসার্ট দেখার। অ্যান্ড ওখানে কমেন্ট সেকশনে অনেকজন বলেছে তাহলে মুনজেরিন আপুর মতো পড়াশোনা করতে হবে যাতে আমি একদিন বিটিএস এর কনসার্ট দেখতে পারি। শুধু কনসার্টই না আপু, আই ফিল যে পড়াশোনা করলে হ্যাভিং ইয়োর ওন আইডেন্টিটি, হ্যাভিং ইয়োর ওন সেলফ ওয়ার্থ, এগুলো করলে অনেক ধরনের এক্সপিরিয়েন্স লাইফে ওপেন হবে। পড়াশোনা না করেও অনেকজন এটা করতে পারে, এমন না যে করতে পারে না, বাট আই জেনুইনলি ফিল যে ফর মোস্ট অফ দ্য পপুলেশন, মানে জেনারেল মানুষজনের কথা যদি আমি বলি, তাহলে হ্যাভিং দ্যাট এডুকেশন, ইট ক্যান রিয়েলি ওপেন আ লট অফ ডোরস ফর ইউ. Excellent. Very nice. Thank you so much for being with me, and we had a very nice conversation. I hope আমাদের এই পডকাস্টটা থেকে অনেক ছেলেমেয়েরা তো হেল্প পাবেই, স্টুডেন্টসরা হেল্প পাবে, যারা ইংলিশ শিখতে চায় তারা হেল্প পাবে, এবং যারা মারা আছে তাদের বাচ্চাদেরকে কিভাবে পড়াতে হবে বা তাদের পার্সপেক্টিভ অফ এই পড়ালেখাটা একটু হলেও চেঞ্জ হবে ইনশাল্লাহ আপু. ইনশাল্লাহ. আমাদের থেকে একটা গিফট আছে,
পার্পল স্যানিটারি ন্যাপকিন এবং সিমরা খান পডকাস্ট থেকে তোমার জন্য একটা থ্যাংক ইউ সো মাচ আপু, লাভ ইট, থ্যাংক ইউ। আজকের এপিসোডটা আপনারা দেখলেন পার্পল স্যানিটারি ন্যাপকিনের সৌজন্যে। আমাদের এই এপিসোডের মতো আরও এপিসোড দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন।